আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে হচ্ছে প্রয়াস 3.0 তে অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। সো তোমাদের সবার সামনে হচ্ছে আমি আবারও চলে আসছি। তো আমরা আজকে যেটা করব, আজকে আমরা এই চ্যাপ্টারটা নিয়ে হলো আমরা শুরু করব, ঠিক আছে? আমরা তড়িৎ রসায়নের হচ্ছে পার্ট 2 থেকে আমরা শুরু করব। আমরা আজকে তোমাদের এই সক্রিয়তা সিরিজ থেকে হচ্ছে আমরা শুরু করব আর কি, ঠিক আছে? ধাতুর যে সক্রিয়তা সিরিজ, এই সক্রিয়তা সিরিজ থেকে হচ্ছে আমরা আজকে মোটামুটি তোমাদের শুরু করব। ওকে, তাহলে এর আগ পর্যন্ত আমরা ফ্যারাডের দ্বিতীয় সূত্রের বেশ কিছু জিনিস হচ্ছে আমরা বলছি। ফ্যারাডের দ্বিতীয় সূত্রের জিনিসগুলা কি, কেমনে কি আসছে না আসছে, ঠিক আছে, এগুলো আমরা বলছি। ওকে, তো দেখি যে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা, তোমরা আমাদেরকে একটু কষ্ট করে জানাও, দেন আমরা হলো শুরু করতেছি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা আজকে ধাতুর সক্রিয়তা সিরিজ থেকে শুরু করতেছি। সাউন্ড ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা তোমরা জানাও। আজকে আমি আসলে একটু মানসিকভাবে একটু মন খারাপ এই কারণে যে তোমাদের আসলে যে রেকর্ড করতেছি, হ্যাঁ, আমাদের পিসিতে একটু পরপরই হচ্ছে হ্যাংয়ের কারণে, একটু হ্যাং করার কারণে আমরা খুব স্লোলি আগাচ্ছি। মানে দেখা গেছে 1 ঘন্টার বেশি আমরা টানা করতে পারতেছি না। মানে আমরা তো হচ্ছে আমাদের যে লেকচার নোটগুলা, আমরা তো মেডিকেল ক্লাসগুলা কি করি, আমরা মেইন বইয়ের হচ্ছে পিডিএফ দিয়ে পড়াই। আর এমনি একাডেমিক ক্লাস বা ওয়ান শট ক্লাসগুলো কিন্তু আমরা পাওয়ার পয়েন্টের স্লাইড ইউজ করে পড়াই। তো পাওয়ার পয়েন্ট একটু প্রবলেম করতেছে, বারবার একটু পরপর হচ্ছে 1 ঘন্টা 1 ঘন্টা পরপর হ্যাং হয়ে যাচ্ছে, আগের সব লেখা মুছে যাচ্ছে। সো দেখা গেছে যেরকম হ্যাং হয়ে যাওয়ার কারণে বা আগের লেখা মুছে যাওয়ার কারণে হচ্ছে ভিডিওটা বারবার আটকে যাচ্ছে, ভিডিওটা আটকে হচ্ছে ঠিক করতে হচ্ছে। তো এই জিনিসটার জন্য আজকে মানে আমি খুবই বিরক্ত আসলে। নয়তো আমার গতকালের মধ্যে হয়তো ইনশাল্লাহ রেডি হয়ে যাইতো, সেটা আজকে এখনও মনে করে 1-2টা সৃজনশীল লাস্টের দিকে সলভ করা বাকি, যেটা নিয়ে আসলে খুবই বিরক্ত। কারণ বুঝতেই পারতেছো, একটা কাজ তুমি সারাদিন ধরে বসে আছো, তুমি তোমার 100% দিচ্ছ, বাট ঝামেলা হচ্ছে। তো দেখি একটু পর আমার একটা ফ্রেন্ড আসার কথা তোমাদের আজকে ক্লাসের পরে, ও একটু কম্পিউটার সম্পর্কে একটু ভালো জানে। এখন আমি তো আসলে এত কিছু সামলায় মানে এত দিক সামলায় আসলে এখন কম্পিউটার নিয়ে বসে বসে কাজ করবো, এত আর ধৈর্যও নাই আসলে আমার, সত্যি কথা। তো ফ্রেন্ড আসলে দেখা যাক একটু পিসির যে যদি প্রবলেমগুলো যদি একটু হয় আর কি, ঠিক আছে? ওকে, এর জন্য তো একটু মন খারাপই, কারণ আমি চাইছিলাম যে আর কত আগে তোমাদেরকে এই ক্লাসগুলো দিয়ে দেওয়ার জন্য, মানে শিডিউলে হচ্ছে পিছিয়ে যাইতেছে, এই জিনিসটার জন্য খুব বিরক্ত লাগতেছে, তাই না? কারণ একটা হচ্ছে যে আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা গতকালই ক্লাসটা আপলোড করব, তো আপলোড করতে পারতেছি না, আজকেও পারতেছি না। তো এই জিনিসটা আসলে আমার নিজের পার্সোনালি খারাপ লাগে যে একটা কথা দিয়ে আসলে কথা রাখতে পারতেছি না। এই জিনিসগুলো আসলে খুবই মানে তুমি তো বুঝো, এটা সেলফ ফ্রাস্ট্রেটিং অনেক, যে আমি চেষ্টা করতেছি, বাট হয়তো তোমরা স্টুডেন্ট যারা আছে বা অনেকেই ভাবতেছে যে আমি হয়তো কালকে বলে ভাই আজকেও কোনো খবর নাই, ক্লাসের কোনো খবর নাই, কবে ক্লাস দিবে, আপলোড করবে না করবে, ঠিক আছে? এই জিনিসগুলো আমার এইটা চিন্তা করে আরও বেশি খারাপ লাগতেছে যে আমি তো আসলে আমার এন্ড থেকে সর্বোচ্চটা চেষ্টা করতেছি, কিন্তু আজকে হঠাৎ করে এই গতকাল থেকে পিসির এই প্রবলেমটার কারণে আমি খুব মানে বিপদে পড়ে গেছি। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এটা একটু শুরু করি। তাহলে প্রথমে এখানে সব কিছু ঠিক আছে, হ্যাঁ? তাহলে আজকে আমরা হলো কি থেকে শুরু করব? আমরা হলো আজকে তোমার ধাতুর সক্রিয়তা সিরিজ বা এই জায়গা থেকে হচ্ছে আমরা শুরু করব আর কি, তাই না? আচ্ছা, তো এর আগে আমরা ফ্যারাডের প্রথম সূত্র, ফ্যারাডের দ্বিতীয় সূত্র, দুইটা সূত্র আমরা সুন্দর করে আলোচনা করছিলাম, ঠিক আছে? ওকে, তাহলে এখন আসো হলো ধাতুর সক্রিয়তা সিরিজ। আচ্ছা, ধাতুর সক্রিয়তা সিরিজ কি? এগুলার মধ্যে এই জিনিসগুলো কিছু জিনিস আছে, আমি তোমাকে এগুলা লাগবে না, ঠিক আছে? এগুলা আমরা অত দরকার নাই। ধাতুর সক্রিয়তা সিরিজে চলে আসি। ধাতুর সক্রিয়তা সিরিজ হচ্ছে কোন ধাতু কার তুলনায় বেশি সক্রিয়,
কোন ধাতু হচ্ছে তোমার কার তুলনায় হচ্ছে তোমার বেশি সক্রিয়, সেটা নিয়ে বিজ্ঞানীরা হচ্ছে একটা সিরিয়াল তৈরি করছে। যেই সিরিয়ালে দেখা যায় যে সবার উপরে যেই ধাতুটা অবস্থান করতেছে সেই ধাতুর সক্রিয়তা হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে যেই ধাতুটা অবস্থান করতেছে তার সক্রিয়তা হচ্ছে একটু কম, তারপরে তার একটু কম, এরকম করতে করতে সিরিয়ালে আসলে সবচেয়ে বেশি সক্রিয় থেকে সবচেয়ে কম সক্রিয় এরকম একটা ধাতুর সক্রিয়তার হচ্ছে একটা সিরিয়াল করা হয়েছে। এই সিরিয়ালটাকে তোমার বলা হয় ধাতুর সক্রিয়তা সিরিজ। আচ্ছা, ধাতুর সক্রিয়তা সিরিজে একটা বেসিক মনে রাখবা, ঠিক আছে? এই যে দেখো, একক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে, দেখো একক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে ধাতুসমূহের সক্রিয়তার তুলনামূলক সারি রসায়নবিদেরা হচ্ছে তোমার তৈরি করেছে। ধাতুসমূহের এই সারিটাকে হচ্ছে তোমার কি বলা হয়? ধাতুর সক্রিয়তা সিরিজ বলা হয়, ঠিক আছে? যেমন এই যে দেখো, তাহলে একক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে ধাতুসমূহের যে সক্রিয়তার তুলনামূলক হচ্ছে একটা সিরিজ হচ্ছে বিজ্ঞানীরা তৈরি করছে। এই সিরিজটাকে তোমার বলা হয় ধাতুর সক্রিয়তা সিরিজ। খেয়াল করো, এই ধাতুর সক্রিয়তা সিরিজ অনুযায়ী উপরের দিকের যে ধাতুগুলো আছে, উপরের দিকের ধাতুগুলোর হচ্ছে তোমার সক্রিয়তা বেশি, নিচের দিকের ধাতুগুলোর হচ্ছে তোমার সক্রিয়তা কম। তার মানে উপর থেকে তুমি যত নিচের দিকে নামবা ধাতুর সক্রিয়তা সিরিজে, ধাতুর সক্রিয়তা হচ্ছে তোমার কি হবে? তত হ্রাস পাবে বা তত কমে যাবে। আচ্ছা, এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া এখানে একটা জিনিস আছে, একক প্রতিস্থাপন বিক্রিয়া। একক প্রতিস্থাপন বিক্রিয়া আসলে বলতে কি বোঝায়? দেখো, একক প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে, ধরো এটা একটা এক্সাম্পল দিয়েই তোমাদেরকে বলি, যে ধরো তুমি একটা বিক্রিয়া ধরে নাও, ঠিক আছে? ধরো একক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে একটা এক্সাম্পল, ধরো জিঙ্কের সাথে কপার সালফেটের হচ্ছে বিক্রিয়া। তাহলে জিঙ্কের সাথে যখন কপার সালফেট বিক্রিয়া হয়, আমরা সবাই জানি জিঙ্ক কি করে? জিঙ্ক হচ্ছে কপার আয়নকে সরায় দিয়ে সে নিজে হচ্ছে সালফেটের সাথে যুক্ত হয়, অর্থাৎ তখন জিঙ্ক সালফেট এবং কপার উৎপন্ন হয়, তাই না? এইটুকু বেসিক কিন্তু আমরা বুঝতেছি যে জিঙ্ক যখন কপার সালফেটের সাথে বিক্রিয়া করে, জিঙ্ক হচ্ছে কপারকে সরিয়ে দিয়ে নিজে সেই জায়গায় বসে জিঙ্ক সালফেট প্লাস কি উৎপন্ন করে? প্লাস হচ্ছে সে কপার উৎপন্ন করে, ঠিক আছে? এখন এই সিম্পল জিনিসটা যদি তোমরা একটু লক্ষ্য করো বা এই জিনিসটা যদি একটু খেয়াল করার চেষ্টা করো, দেখো যে তাহলে এই ধাতুটা কি করতেছে? আরেকটা ধাতুর যৌগ থেকে সেই ধাতুকে হচ্ছে প্রতিস্থাপন করতেছে। অর্থাৎ এখানে জিঙ্কটা কপার সালফেট থেকে, দেখো কপারকে প্রতিস্থাপন করে সে নিজে কপারের জায়গায় বসে জিঙ্ক সালফেট তৈরি করতেছে। তাহলে একটা ধাতু আরেকটা ধাতুর যৌগ থেকে সেই ধাতুকে প্রতিস্থাপন করে তার জায়গায় বসতেছে। এটাই হচ্ছে একক প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে? একক প্রতিস্থাপন মানে একটা ধাতু আরেকটা ধাতুকে একাই প্রতিস্থাপন করে সেই জায়গাটায় বসতেছে আর কি, এটার কথাই বলা হয়েছে। এখন ধাতুর সক্রিয়তা সিরিজের কিছু গুরুত্ব আছে, কিছু বেসিক জিনিস আছে। ধাতুর সক্রিয়তা সিরিজে একটা কথা বলে দিয়েছে যে উপর থেকে তুমি যত নিচের দিকে নামবা সক্রিয়তা হচ্ছে হ্রাস পাবে, আর নিচ থেকে যত উপরের দিকে উঠবা ধাতুসমূহের হচ্ছে সক্রিয়তা তত বৃদ্ধি পাবে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে একটু খেয়াল করো। সেকেন্ড পয়েন্টটা হলো উপরের দিকের ধাতুর সক্রিয়তা কি বেশি? উপরের দিকের ধাতুর সক্রিয়তা বেশি হওয়ার কারণে এগুলা নিচের দিকের ধাতুগুলাকে সরায় দিতে পারতেছে। যেমন একটু আগের এক্সাম্পল দিয়েছিলাম, দেখো জিঙ্ক এখানে অবস্থান করে আর দেখো কপার এখানে অবস্থান করে। তাহলে ধাতুর সক্রিয়তা সিরিজ অনুযায়ী চিন্তা করলে দেখো জিঙ্কের অবস্থান কপারের অনেক উপরে হওয়ার কারণে দেখো আলটিমেটলি কি করতেছে? জিঙ্ক হচ্ছে কপার সালফেট থেকে হচ্ছে কপারকে প্রতিস্থাপন করে তার জায়গায় বসতেছে। তার মানে ধাতুর সক্রিয়তা সিরিজের আরেকটা গুরুত্বপূর্ণ প্রয়োগ হচ্ছে উপরের দিকের ধাতুগুলা নিচের দিকের ধাতুগুলার যে যৌগ আছে সেই যৌগ থেকে তাদেরকে হচ্ছে প্রতিস্থাপন করে দিতে পারে, কিন্তু নিচের গুলা উপরের ধাতুগুলারে প্রতিস্থাপন করতে পারে না। যেমন কপার নর্মালি কখনোই সে জিঙ্ক সালফেট থেকে সে জিঙ্ককে সরিয়ে তার জায়গায় হচ্ছে বসতে পারে না। তার মানে এখানে কোনো রিয়াকশন হবে না, কারণ কপারের সক্রিয়তা জিঙ্কের তুলনায় কম। এই জন্য ধাতুর সক্রিয়তা সিরিজে নিচের দিকের ধাতুগুলা সক্রিয়তা কম থাকার কারণে তারা কখনোই হচ্ছে উপরের দিকের ধাতুগুলাকে হচ্ছে প্রতিস্থাপন করতে পারে না, কিন্তু উপরের দিকের ধাতুগুলা নিচের দিকের ধাতুগুলাকে কি করতে পারতেছে? প্রতিস্থাপন করতে পারতেছে। তাহলে এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রয়োগ আর কি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো উপরের দিকের ধাতুগুলা কি অনেক বেশি সক্রিয় হওয়ার কারণে তুমি মোটামুটি দেখো লিথিয়াম থেকে মোটামুটি হচ্ছে সোডিয়াম পর্যন্ত উপরের সক্রিয় ধাতুগুলা তারা নর্মাল পানির সাথে বিক্রিয়া করে সেই পানির হাইড্রোজেনকে হচ্ছে প্রতিস্থাপন করতে পারে। আর তারপরে দেখো ম্যাগনেসিয়াম থেকে আয়রন পর্যন্ত ধাতুগুলা হচ্ছে মধ্যম সক্রিয়, এই জন্য এরা পানির সাথে বিক্রিয়া করতে পারে না, কিন্তু পানিকে একটু বেশি তাপ দিয়ে তুমি যদি বাষ্পে পরিণত করো এরা বাষ্পের সাথে হচ্ছে বিক্রিয়া করতে পারে। তাহলে দেখো
উপরের দিকের ধাতুগুলার হচ্ছে সক্রিয়তা বেশি, এদের সক্রিয়তা বেশি বলে দেখো এরা পানি যখন তরল অবস্থায় থাকে, তরল অবস্থাতেই দেখো পানির সাথে বিক্রিয়া করে সেই পানিটাকে হচ্ছে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে উপরের গুলা। আর এই মাঝখানের গুলার দেখো এদের সক্রিয়তা কম হওয়ার কারণে এরা পানির সাথে বিক্রিয়া করতে পারে না। কিন্তু তুমি যদি সেই পানিকে অনেক উত্তপ্ত করো, অনেক উত্তপ্ত করে তুমি যদি পানিকে বাষ্পে পরিণত করো, সেই বাষ্পের সাথে হচ্ছে তখন সে বিক্রিয়া করতে পারে, ঠিক আছে, করে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। আর এর নিচের দিকের গুলা ক্যাডমিয়াম থেকে লেড পর্যন্ত এগুলা বাষ্পের সাথেও বিক্রিয়া করতে পারে না, কারণ এগুলো সক্রিয়তা হচ্ছে আরো কম। তো এরা বাষ্পের সাথেও বিক্রিয়া করতে পারে না। এরা কি করতে পারে, এরা অ্যাসিড থেকে হচ্ছে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। আর হাইড্রোজেনের নিচে যারা ধাতুর সক্রিয়তা সিরিজে হচ্ছে যারা হাইড্রোজেনের নিচে অবস্থান করে, তাদের সক্রিয়তা হাইড্রোজেনের থেকেও কম হওয়ার কারণে তারা কখনোই অ্যাসিড থেকে হচ্ছে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। কারণ একটু আগে বলছি নিচের গুলা উপরের জিনিসটাকে প্রতিস্থাপন করতে পারে না, তাহলে নিচের যে চারটা ধাতু আছে এদের সক্রিয়তা হাইড্রোজেনের থেকেও কম। সো হাইড্রোজেনের থেকে কম হওয়ার কারণে তারা কখনোই অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক আর কি, পারা যাবে, এটাই হচ্ছে গুরুত্ব। তাহলে দেখছো ধাতুর সক্রিয়তা সিরিজে দেখো লিথিয়াম হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয় ধাতু। আচ্ছা এখন আসো সক্রিয়তা সিরিজ থেকে, তাহলে আমি যেই পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলোই তোমাকে মনে রাখতে হবে যে নিচের দিকের ধাতুগুলা, হাইড্রোজেনের নিচের দিকের ধাতুগুলা কোনোভাবেই হচ্ছে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। হাইড্রোজেনের ঠিক উপরের দিকের যত ধাতু আছে তারা হচ্ছে অ্যাসিড থেকে হচ্ছে হাইড্রোজেনকে কি করতে পারে, প্রতিস্থাপন করতে পারে। আবার সবচেয়ে উপরের দিকের যে ধাতুগুলো আছে তারা সরাসরি পানি থেকেই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। তার নিচের গুলা হচ্ছে বাষ্প থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। আর তার নিচের গুলা হচ্ছে শুধু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। আর নিচের গুলা তাও পারে না, কিছুই করতে পারে না, ওরা হাইড্রোজেনকে কখনোই প্রতিস্থাপন করতে পারে না, কারণ ওদের সক্রিয়তা কম। এইটুকু জানলেই হবে, আর কিছু দরকার নেই। আর অনেকেই তোমরা সিরিয়ালগুলো হচ্ছে তোমরা ছন্দ দিয়ে মনে রাখো, ঠিক আছে, ঠিক আছে, এই ছন্দ দিয়ে মনে রাখো। আসলে এই ছন্দগুলা দিয়ে আসলে মনে রাখে আমার কাছে মনে হয় না খুব বেশি ইফেক্টিভ, কারণ এটা পরীক্ষায় খুব একটা হচ্ছে আসে না। ধাতুর সক্রিয়তা সিরিজের সিরিয়ালগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় ওইভাবে আসে না, এই সক্রিয়তা সিরিজের গুরুত্বগুলাই পরীক্ষায় বেশি আসে। আর হালকা করে যদি মনে রাখতে চাও এইটুকু জাস্ট হালকা করে মনে রাখবা, লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম এইগুলার সক্রিয়তা হচ্ছে তোমার একটু বেশি। জিঙ্কের সক্রিয়তা হচ্ছে মাঝামাঝি, জিঙ্ক, আয়রন এগুলো হচ্ছে মাঝামাঝি, ক্যাডমিয়াম এগুলো হচ্ছে মাঝামাঝি। আর হাইড্রোজেনের নিচের চারটা ধাতু মনে রাখতে পারো, ঠিক আছে, কপার, মার্কারি, সিলভার, গোল্ড। এই হাইড্রোজেনের নিচের চারটা ধাতু তুমি আলাদা করে মনে রাখতে পারো, এইটুকু মনে রাখলেই হয়েছে। ওই অনেকে আমরা ছন্দ দিয়ে মনে রাখি, দরকার নাই এত ছন্দ দিয়ে আসলে পড়তে গেলে পরীক্ষার হলে দেখবা তোমার ছন্দই মনে নাই। সো এত পড়ার দরকার নেই, তুমি জাস্ট হাইড্রোজেনের নিচের চারটা ধাতু কপার, মার্কারি, সিলভার, গোল্ড এই চারটা মনে রাখবা। তার উপরে হচ্ছে হাইড্রোজেন আছে মনে রাখবা, তার উপরে মনে করো সব মনে রাখার দরকার নাই, তুমি খালি মনে রাখো হাইড্রোজেনের উপরে হচ্ছে লেড আছে, ক্যাডমিয়াম আছে এগুলা, তার উপরে আয়রন, জিঙ্ক আছে, মাঝখানে গুলা মনে রাখবা। আর উপরের দুই তিনটা মনে রাখবা, লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম এগুলা। ব্যাস, যেগুলা গোল গোল করে দিছি তুমি সেইগুলার অবস্থান মনে রাখলে আমার মনে হয় যে তোমার মোটামুটি সক্রিয়তা সিরিজ পারা যাবে। হ্যাঁ, ওকে, তাহলে এগুলো সব আমরা বলে দিছি যে এই সক্রিয়তা সিরিজ থেকে জানা যায় যে উপরে স্থানপ্রাপ্ত অধিক সক্রিয় ধাতুটা সিরিজের নিচে অবস্থিত। দেখো এই যে কম সক্রিয় ধাতুর লবণের দ্রবণে ওই কম সক্রিয় ধাতুর আয়নকে হচ্ছে একক প্রতিস্থাপন করে তার জায়গায় হচ্ছে বসে যায়, ঠিক আছে। আর আমি তোমাদেরকে বারবার বলি যে মেডিকেল কোর্স, হ্যাঁ মেডিকেল কোর্সে কিন্তু আমরা সবসময় কি হয় বই লাইন বাই লাইন কিন্তু আমরা পড়াই। এখন অনেকে তোমরা বলতে পারো, ঠিক আছে, অনেকে অনেক জায়গায় হচ্ছে তোমরা বলতে পারো যে আসলে বই লাইন বাই লাইন না পড়ায় অন্য কোনোভাবে হয়তো পড়ানো যায়, বা এরকম অনেক জায়গায় হচ্ছে দেখছি বা কিছু কিছু জিনিস আমার নজরে আসছে যে মেডিকেল কোর্সে হচ্ছে আমাদের পড়ানো নাকি একটু বোরিং টাইপের, বোরিং বা ওইরকম মানে ন্যানোবায়োলজি যেরকম অনেক ইন্টারেস্টিং ছিল, অনেক অ্যানিমেশন ছিল। আচ্ছা এটা আমি দেখলাম যে অনেক জায়গাতেই হচ্ছে আমি এগুলো দেখলাম স্টুডেন্টরা এগুলো মনে করে। সো আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলি, দেখো উদ্দেশ্যটা মাথায় রাখতে হবে। ন্যানোবায়োলজি কোর্সে বা যে কোনো আমাদের একাডেমিক কোর্সে আমাদের টার্গেট কি ছিল, তোমাদেরকে বেসিক ক্লিয়ার করে বায়োলজি হচ্ছে ফিল করে পড়ানো, সেটার পারপাস ছিল একরকম, প্লাস তোমাদের একাডেমিক্যালি খুবই চমৎকার একটা বেস তৈরি করা, একটা ভিত্তি তৈরি করা, সেটা ছিল আমাদের টার্গেট। কিন্তু মেডিকেল কোর্সে কিন্তু আমাদের টার্গেট হচ্ছে তোমাদেরকে আমরা ডিটেলসে পড়ায়া তোমাদের কনসেপ্টও ক্লিয়ার করব, কিন্তু এর পাশাপাশি তোমাকে বইয়ের প্রত্যেকটা লাইনও পড়াবো। কারণ মেডিকেলে তুমি ধরো অনেক কনসেপ্ট তুমি ক্লিয়ার আছে, বাট তুমি কখনো মেইন বই পড়ো না,
তুমি আমাদের নোট পড়ো, ধরো ন্যানো বায়োলজি কোর্সের যে নোটটা আছে, তুমি যদি সেই নোটটা পড়ে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাও, তুমি ধরো হচ্ছে সেখান থেকে 80% কমন পাবা, এটুকু আমরা বলতে পারি। বাট 80% কমন পেয়ে তুমি তো 80% পরীক্ষায় পারবা না। 80% কমন পাইলেও দেখবে সেখানে তোমার 5-7টা এমনিতেই ভুল যাবে, তাহলে তোমার কিন্তু চান্স নিয়ে কিন্তু একটা টানাটানি হয়ে গেল। বাট তুমি যদি মেইন বইভাবে লাইন বাই লাইন ধরে ধরে পড়ো, যেটা আমরা মেডিকেল কোর্সে পড়াই, কারণ মেডিকেল কোর্সে আমাদের টার্গেট হচ্ছে তোমাদেরকে মেডিকেলে চান্স পাওয়ানো, এইভাবে লাইন বাই লাইন ধরে ধরে পড়লে ইনশাল্লাহ তুমি প্রায় 100%-এর মতো কমন পাবা। সেখান থেকে তুমি 5টা 7টা 8টা ভুল করলেও মোটামুটি তোমার ভালো একটা মার্কস থাকবে, তুমি মেডিকেলে চান্স পেয়ে যাবা। বুঝতে পারছো? এই জন্য মেডিকেলে চান্স পাওয়ার জন্য হয়তো আমাদের এই ক্লাসের এই সিস্টেমগুলো একটু বোরিং লাগতে পারে, কিন্তু এটা ইফেক্টিভ। বিশ্বাস করে এটা অনেক ইফেক্টিভ, কারণ তোমরা যত বেশি মেইন বই বারবার পড়বা তোমাদের তত বেশি উপকার হবে। যেমন তোমরা যারা আমাদের সাথে রেগুলার ক্লাস করো, ক্লাস করার সময় কি হয়, আমি যখন বইটা রিডিং দিয়ে সুন্দর করে পড়াই, দাগায়া দিই, তারপরে আবার এক্সট্রা যখন ব্যাখ্যা করি, তোমাদের কিন্তু ক্লাসের সাথে সাথে কিন্তু তোমাদের বইটা কিন্তু একবার পড়া হয়ে যায়, পড়া হয় না? বই কিন্তু লাইনগুলো তাহলে দেখো একবার কিন্তু সুন্দর করে পড়া হয়ে গেল, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমাদের ক্লাসের সাথে তোমার একবার পড়া হইলো, বইটা মোটামুটি একবার প্রত্যেকটা লাইন পড়া হইলো। তারপরে তোমরা কি করতে পারো, আমাদের ক্লাস শেষ হওয়ার পরে ওই দিনই তুমি মনে করো যে যা যা পড়াইছি তুমি সেটা আরেকবার রিডিং পড়লা, আরেকবার সুন্দর করে পড়লা, আমি ক্লাসে কি কি বলার চেষ্টা করছি সেগুলো একটু মনে করার চেষ্টা করলা, করে এগুলো আলাদা মনে করো বইয়ের পাশে লিখে রাখলা, তাহলে তোমার কিন্তু বইটা 2বার পড়া হয়ে গেল, তাইলে তো তুমি আগায় গেলা। এরকম তুমি যদি বইয়ের প্রত্যেকটা লাইন যদি এরকম 2-3বার করে পড়ে রাখতে পারো, তাইলে তো আল্লাহর রহমতে তুমি সিলেবাস শেষ করার পরে তুমি যখন রিভিশন দিবা, তোমার মধ্যে দেখবে একটা কনফিডেন্স কাজ করতেছে, কারণ তুমি বইয়ের প্রত্যেকটা লাইন 2-3বার পড়ছো। 2-3বার পড়লে কিন্তু দেখবে যে পড়া কিন্তু মোটামুটি অনেক ভালোই মনে থাকে, খারাপ মনে থাকে না। তারপর তো তুমি আরো রিভিশন দিবা, প্রচুর পরীক্ষা দিচ্ছ, রেগুলার এক্সাম হচ্ছে, নেগেটিভ মার্কিং এক্সাম হচ্ছে, পরীক্ষা দিচ্ছ, নিজেদের অবস্থা বুঝতেছো। আর তোমাদের এইচএসসিটা শেষ হোক, এইচএসসি পরীক্ষার পরে তোমাদের হচ্ছে আমরা প্রত্যেক সপ্তাহে হচ্ছে এরকম একটা বিশাল করে হচ্ছে একটা সাপ্তাহিক পরীক্ষা নিব এক্সট্রা, সেখানেও কিন্তু আমরা অনেক কিছু হচ্ছে সুন্দর করে তোমাদেরকে, সাপ্তাহিক পরীক্ষাতেও কিন্তু আরো রিভিশন হবে। এইচএসসির আগে দেখে আমরা কিছু জিনিস আসলে করি নাই, পরীক্ষার ডেইলি এক্সাম নিচ্ছি, এর বাইরে আমরা হচ্ছে যে রিভিশন এক্সামগুলো এইচএসসির আগে খুব একটা নেই নাই, কারণ তোমাদের এখন এইচএসসির জন্য একটা প্রেশারে আছো তোমরা। এখন যদি আমি বলি যে আমি গত 7 দিনে যা পড়াইছে তার উপর একটা রিভিশন এক্সাম নেই, আমার কাছে মনে হয় এটা তোমাদের জন্য একটু এখন প্রেশার হয়ে যাবে, ভাই আমার তো এইচএসসি টেস্ট পেপার পড়তেছি, আবার এই পড়া পাগল হয়ে যাবা তোমরা। এই জন্য এইচএসসির আগে আমরা এগুলো কিছুই করি না, এইচএসসিটা শেষ হওয়ার পরে কিন্তু আমরা রিভিশন প্রত্যেক 7 দিন আমরা যা পড়াইছি এই সপ্তাহে, তার উপর কিন্তু একটা সাপ্তাহিক পরীক্ষাও হবে, আমরা অনেক পরিশ্রম করব। তো সেই পরীক্ষাগুলো দিবা, লাইনগুলো পড়বা, ইনশাল্লাহ তোমাদের জন্য পারফেক্ট রেজাল্ট হবে। অলওয়েজ এটা মনে রাখবা। আর একটা জিনিস মাথায় রাখবা যে ভাই সবকিছু একটু চান্স পাওয়ার ক্ষেত্রে কিছু জিনিস আসলে ট্রেডিশনাল ওয়েতে করতে হয়। আমি চাইলে হ্যাঁ এটাকে আমি দরকার পড়লে হচ্ছে এই বই বাদ দিয়ে আমি এইভাবে লিখে পড়াইতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, মেডিকেল ভর্তি পরীক্ষা ভাই যাই বলো, বইয়ের প্রত্যেকটা লাইন পড়া থাকলে তুমি আগায় যাবা, এই জন্য আমরা হচ্ছে এইভাবে পড়াই। ঠিক আছে? তো তারপরে এটা কেন বললাম, কারণ আমরা তো আসলে চোখ কান খোলা রাখি, অনেক জায়গায় অনেক কিছুই দেখি যে স্টুডেন্টরা কে কীরকম মনে করে না করে, ওদের মনের খবর থেকে শুরু করে অনেক কিছুই আমরা জানি। তো এরকম একটা জিনিস আমি বেশ কয়েকদিন ধরেই দেখতেছি যে কয়েকজন স্টুডেন্ট থাকে যারা হয়তো আমাদের এই ক্লাসগুলোই ন্যানো বায়োলজির সাথে কম্পেয়ার করে, তখন সে চিন্তা করে ওটা কত সুন্দর অ্যানিমেশন ছিল, মজা হইতো, আর এটা একটু বোরিং লাগে। এটা স্বাভাবিক, একটু বোরিং লাগবেই, কারণ বইয়ের রিডিং পড়ানোটা একটু বোরিংই লাগে। ঠিক আছে? কিন্তু আমরা কি শুধু রিডিং পড়াই? তোমরাই বলো, আমরা কিন্তু রিডিং পড়াই না, কিন্তু আমরা প্রত্যেকটা লাইন কিন্তু বুঝাইয়া দিচ্ছি, যেটা বুঝানোর সেটার জন্য কিন্তু দেখো আমি অলরেডি বোর্ডে লিখে বুঝাইয়া দিচ্ছি, আর যেটা বুঝানোর দরকার নেই সেটা আমি রিডিং পড়ে তোমাদেরকে বলে দিচ্ছি, এটা মনে রাখো, শেষ। এমন না যে আমরা শুধু রিডিং পড়ায় তোমাদের বলতেছি হ্যাঁ এটা এরকম, বুঝছো না, জিনিসটা কিন্তু এরকম না। ঠিক আছে? কিন্তু তারপরেও হ্যাঁ একটু বোরিং লাগবে, স্বাভাবিক, এখানে অ্যানিমেশন কম, একটু বোরিং লাগতেই পারে, কিন্তু এটা ইফেক্টিভ। মেডিকেলের জন্য আবার এটাই বেস্ট ওয়ে, ইফেক্টিভ ওয়ে এটা, কারণ তুমি দিন শেষে প্রত্যেকটা মেইন বই পড়তে হয়। তুমি যত কোচিংয়ে ভর্তি হও বাংলাদেশের যে কোনো জায়গায়, মেডিকেল কোচিং করো, কোনো টিচার তোমার বলবে না যে তুমি মেইন বই বাদ দিয়ে হচ্ছে তুমি মেডিকেলের জন্য মেইন বই বাদ দিয়ে তুমি হচ্ছে নোট পড়ো, গাইড পড়ো, কোনো টিচার কিন্তু বলবে না। সবার আগে বলবে ভাই তুমি আগে মেইন বইটা বারবার পড়ো। এর জন্যই আমি কিন্তু সবার আগে তোমাদেরকে মেইন বইটাই ক্লাসেই পড়ায় দিতেছি। ঠিক আছে? তারপরে তো আরো প্র্যাকটিস করার জন্য তো আরো অনেক কিছু আছেই, পরীক্ষা নিচ্ছে, আরো কত কিছু করতেছি প্র্যাকটিসের জন্য। ঠিক আছে? একটু মাথায় রাখবা। বাট হ্যাঁ এটা ঠিক, একটু বোরিং লাগতে পারে, কিন্তু বোরিং লাগা আর হচ্ছে তোমার ধরো হচ্ছে একটা জিনিস, তোমার উদ্দেশ্য সফল হওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। অনেক সময় হয় একটা ভালো কাজের জন্য কিন্তু ধৈর্য ধরতে হয়। যেমন টেস্ট ক্রিকেট দেখছো, টেস্ট ক্রিকেটে কিন্তু অনেক সময় এরকম হয় যে তোমার ধরো তোমার হাতে হচ্ছে এখন 3টা উইকেট আছে, তোমার আজকে মনে করো দিনের খেলা হচ্ছে তোমার ধরো 5ম দিনের খেলা, টেস্ট ক্রিকেট 5 দিনে খেলা হয়, ধরো তোমার হচ্ছে 5 নম্বর দিনের খেলা চলতেছে।
তোমার হাতে মনে করো আরো 40 ওভার বাকি আছে, তুমি বুঝতেছো যে 40 ওভারে ধরো তোমার রান দরকার হচ্ছে 150-র উপরে, আর তুমি বুঝতেছো যে 40 ওভারে তুমি যদি 150-র উপরে রান করতে যে মানে জিতার জন্য যদি খেলো, তুমি এটা হারার চান্সটা বেশি। কারণ দেখা যাচ্ছে হাতে আছে উইকেট আছে 3টা, কথার কথা তোমার জন্য কিন্তু এটা প্রায় ইম্পসিবল। এর থেকে তোমার জন্য ইজি হচ্ছে 40 ওভার কোনো মতো হচ্ছে একটু ধৈর্য ধরে হচ্ছে ঠ্যাক ঠুক দিয়ে মানে ঠেকায় ঠেকায় খেলে টেলে উইকেট সেভ করে কোনোভাবে হচ্ছে 40 ওভার পার করে দেওয়া, যাতে ম্যাচটা ড্র হয়। আমাদের এই ক্লাসগুলো আসলে এরকম যে সবসময় আসলে সুন্দর জিনিস উদ্দেশ্য পারপাস সার্ভ করে না। অনেক সময় যে টেস্ট ক্রিকেটে তুমি ঠেকায় ঠেকায় ধরো 40 ওভার পার করে দিলা, এটা দর্শকদের কাছে কিন্তু তখন অনেক বোরিং লাগবে, দূর ওরা ড্র করার জন্য খেলতেছে, কই জিতার জন্য একটু খেলবে, একদল জিতবে একদল হারবে, এটা দেখে না হয় মজা লাগে, ড্রর জন্য খেলতেছে। বাট সেই টিমের জন্য কিন্তু এটা পারফেক্ট, কারণ ওর কিন্তু হারার চান্সই ধরো 95%। সেক্ষেত্রে ওর জন্য তখন বোরিং হইলেও কিন্তু খেলাটা চালায় যদি সে ড্র করতে পারে, তার জন্য কিন্তু এটা অনেক বেনিফিট আর কি, বুঝছো ব্যাপারটা এরকম। আচ্ছা, তাহলে এবার আসো ধাতুর সক্রিয়তা সিরিজ। তাহলে সক্রিয়তা সিরিজ থেকে হচ্ছে, আচ্ছা ধাতুর সক্রিয়তা সিরিজ থেকে হচ্ছে সবল বিজারক আর হচ্ছে দুর্বল বিজারক হচ্ছে তোমার চিহ্নিত করা যায়। আচ্ছা, সবল বিজারক কি, দুর্বল বিজারক কি, চলো আমরা একটু দেখার চেষ্টা করি। সবল বিজারক হচ্ছে, দেখো দেখো ধাতুর সক্রিয়তা, আচ্ছা ধাতুর সক্রিয়তা সিরিজে যে অনেক বেশি উপরের দিকে অবস্থান করে তাদের কি সক্রিয়তা বেশি। বলো, ধাতুর সক্রিয়তা বেশি এর মানে কি? এর মানে হচ্ছে সেই ধাতুটা হচ্ছে বেশি বেশি কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে। কারণ ধাতু কেমনে বিক্রিয়া করে বলো, ধাতু হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়ে সে বিক্রিয়ায় অংশ নেয়। তার মানে যেই ধাতুর সক্রিয়তা যত বেশি সে তত দ্রুত ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়ে তত দ্রুত হচ্ছে সে বিক্রিয়া করে, এই জন্যই তার সক্রিয়তা বেশি। তার মানে ধাতুর সক্রিয়তা বেশি মানে সে তত দ্রুত হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়ে বিক্রিয়া করে। তাইলে যেই ধাতু অনেক বেশি সক্রিয় তাহলে সে অনেক দ্রুত ইলেকট্রন ত্যাগ করে, তার মানে সে অনেক দ্রুত কি হয়, অনেক দ্রুত হচ্ছে সে জারিত হয়। আর যে অনেক দ্রুত জারিত হয়, নিজে জারিত হয়, সে কি বিজারক। এটুকু তো আমরা জানি যে বিজারক হচ্ছে কি অপরকে বিজারণ করে, নিজে জারিত হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো সে নিজে খুব দ্রুত ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হচ্ছে, তার মানে সে হচ্ছে বিজারক। এই জন্য বলা হয়েছে ধাতুর সক্রিয়তা সিরিজে যেই ধাতুগুলা উপরের দিকে অবস্থান করে সেই ধাতুগুলা হচ্ছে সবল বিজারক। সবল বিজারক মানে হচ্ছে তারা খুব দ্রুত ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়ে বিজারক হিসেবে কাজ করে, এই জন্য তারা হচ্ছে সবল বিজারক। আর যারা নিচের দিকে অবস্থান করে, যেমন ধরো হচ্ছে কপার, ধাতুর সক্রিয়তা সিরিজে খেয়াল করবা যে কপার কিন্তু মোটামুটি হাইড্রোজেনেরও নিচে অবস্থান করে, ঠিক আছে। তাহলে কপার যে হাইড্রোজেনের নিচে অবস্থান করে, এই জন্য দেখবা যে কপার সেও ইলেকট্রন ত্যাগ করে, কারণ ও তো ধাতু, তাহলে ও কিন্তু বিক্রিয়া করার আগে কি করবে, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়ে তারপরে বিক্রিয়ায় অংশ নিবে, ঠিক আছে, সবই ঠিক আছে। বাট ওর কিন্তু সক্রিয়তা কম, তোর সক্রিয়তা কম হওয়ার কারণে সে ইলেকট্রন ত্যাগ করে, এটাও ঠিক আছে, কিন্তু সে আস্তে আস্তে ত্যাগ করে, তার মানে সে আস্তে আস্তে জারিত হয়। তাহলে সে আস্তে আস্তে জারিত হয়, এই কারণে সে হচ্ছে দুর্বল বিজারক, এটাই বলা হয়েছে। কারণ সে আস্তে আস্তে, সে কিন্তু ওর মতো এত দ্রুত জারিত হয় না, আস্তে আস্তে জারিত হয়, এই জন্য সে দুর্বল বিজারক হিসেবে কাজ করে, এটাই বলা হয়েছে। যে সিরিজের উপরে অবস্থিত ধাতুগুলাই যে সবল বিজারক এবং এদের ক্যাটায়ন হচ্ছে তোমার সুস্থিত হয়। আচ্ছা, সিরিজের উপরের দিকের ধাতুগুলার ক্যাটায়ন হচ্ছে সুস্থিত কেন হয়? দেখো, সিরিজের উপরের দিকের ধাতুগুলার কি সক্রিয়তা বেশি, সক্রিয়তা বেশি হওয়ার কারণে তারা বেশি বেশি কি করতে চায়, বিক্রিয়া করতে চায়। তাহলে বেশি বেশি বিক্রিয়া করবে কখন, যখন তারা ধনাত্মক আয়নে পরিণত হবে। তার মানে তারা বেশি বেশি বিক্রিয়া করার জন্য তারা বেশি বেশি কোন পজিশনে থাকতে চায়, ধনাত্মক পজিশনে থাকতে চায়। কারণ সে যখন ধনাত্মক পজিশনে থাকবে সে বেশি বেশি বিক্রিয়া করবে, ফলে এরা বেশি বেশি বিক্রিয়া করার জন্য এরকম ধনাত্মক পজিশনে থাকতে চায়। এই জন্য এদের ক্যাটায়নের স্টেবিলিটি বেশি, অর্থাৎ তারা ক্যাটায়ন আকারেই বেশি থাকতে চায়, তারা এই ফর্মে থাকতে চায় না, কারণ এই ফর্মে থেকে লাভ নেই। সে কি করে, দ্রুত হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করে ফেলে, কারণ সে ক্যাটায়ন হিসেবে থাকলে বেশি বেশি বিক্রিয়া করার সুযোগ পাবে। এই জন্য তারা উপরের দিকের ধাতুগুলা ক্যাটায়ন হিসেবে থাকতে চায়, এই জন্য তাদের ক্যাটায়নের স্থিতিশীলতা হচ্ছে বেশি, এটাই বলা হয়েছে, ঠিক আছে। আর সিরিজের নিচের দিকের ধাতুগুলা তাহলে দুর্বল বিজারক এবং এদের ক্যাটায়ন হচ্ছে অপেক্ষাকৃত হচ্ছে কম স্থায়ী। আচ্ছা, এদের ক্যাটায়ন কেন অপেক্ষাকৃত কম স্থায়ী দেখো, তাহলে একটু বুঝো। সিরিজের নিচের দিকের যে ধাতুগুলো আছে তাহলে ওরা কিন্তু সহজেই ইলেকট্রন ত্যাগ করতে চায় না, মানে ওরা কম সক্রিয়,
তার মানে সহজে মানে কম কম বিক্রিয়া করতে চায়। তাহলে কম কম বিক্রিয়া করতে চায় বলতে তার মানে সে ধনাত্মক আয়নের থাকতে চায় না খুব একটা, তার মানে সে প্রেফার করে ধাতু হিসেবে থাকতেই সে প্রেফার করে, কারণ এর সক্রিয়তা কম। কারণ ধনাত্মক আয়নে থাকলে তারা কি করতে হবে, বেশি বেশি বিক্রিয়া করতে হবে, কিন্তু সে তো কম সক্রিয়, সে তো বেশি বেশি বিক্রিয়া করতে চায় না, এই জন্য সে এইভাবে থাকতে চায় না, সে মেইনলি এইভাবে থাকতে পছন্দ করে বেশি। এই জন্য তাদের ক্যাটায়ন হচ্ছে খুব একটা সে ফর্ম করে না, তৈরি করতে চায় না, এই জন্য ক্যাটায়নের স্থিতিশীলতা হচ্ছে কম। এই জন্য ধাতুর সক্রিয়তা সিরিজের দুর্বল বিজারক যারা নিচের দিকে অবস্থান করে তাদের ক্যাটায়নের স্থিতিশীলতা হচ্ছে এই কারণে কম থাকে। একবার ইজি ব্যাখ্যা, পারা যাবে না? ওকে। আবার যেহেতু এরা ক্যাটায়ন আকারে কম থাকতে চায়, এবার একটা জিনিস চিন্তা করো, ধরো ভুল করে মনে করো সে ক্যাটায়ন তৈরি করে ফেলছে, বাট সে তো ক্যাটায়ন আকারে থাকতে চায় না, তাহলে সে কি করবে, সে খুব দ্রুত হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে সে আবার হচ্ছে ধাতুতে পরিণত হবে। কারণ এইমাত্র বলছি দুর্বল বিজারক যারা তারা আসলে ধাতু আকারেই থাকতে চায়, তারা খুব একটা ক্যাটায়ন আকারে থাকতে চায় না। সো কোনোভাবে যদি তারা এরকম ক্যাটায়ন তৈরি করেও ফেলে তাহলে সেই ক্যাটায়নগুলো তখন খুব দ্রুত ইলেকট্রন গ্রহণ করে তারা আবার ধাতুতে পরিণত হয়। তাহলে এদের ক্যাটায়নগুলা খুব দ্রুত ইলেকট্রন গ্রহণ করে, তার মানে এদের ক্যাটায়নগুলা খুব দ্রুত কি হয়, বিজারিত হয়। আর যে খুব দ্রুত বিজারিত হয় সে কি, জারক। কোন ধরনের জারক? সবল জারক। এই জন্য বলা হয়েছে সিরিজের নিচে অবস্থিত ধাতু দুর্বল বিজারক এবং এদের ক্যাটায়ন অপেক্ষাকৃত কম স্থায়ী এবং এইগুলো এই জন্য সবল জারক হয়। বুঝতে পারছো? ওকে, তাহলে পারা যাবে। তাহলে কি এবার ক্লিয়ার? একবারে কনসেপ্ট ক্লিয়ার না? এই জিনিসগুলাই কাহিনী। তাহলে উল্টাভাবে বলো, তাহলে সিরিজের উপরের যে ধাতুগুলো আছে তাহলে এদের ক্যাটায়নের স্থিতিশীলতা বেশি, এই জন্য এদের ক্যাটায়নগুলো হচ্ছে দুর্বল জারক হয় উপরের দিকের ধাতুগুলার। এখন তুমি বুঝতেই পারতেছো, তাহলে কি কঠিন? একবারে চমৎকার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে না? ওকে, এবার দেখো সক্রিয়তা সিরিজ তড়িৎ কোষে হচ্ছে ক্যাথোড ও অ্যানোড নির্ধারণে ভূমিকা রাখে, এটা খুবই ইম্পর্টেন্ট। অধিক সক্রিয় ধাতু হচ্ছে তোমার অ্যানোড হিসেবে কাজ করে আর কম সক্রিয় ধাতু হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করে। এটা মনে রাখবা কেমনে? কতে কম সক্রিয়, কতে ক্যাথোড, কতে কম সক্রিয়, কতে ক্যাথোড। তাহলে কম সক্রিয় ধাতুটা হচ্ছে তোমার ক্যাথোড রূপে কাজ করে আর অধিক সক্রিয় ধাতুটা অ্যানোড হিসেবে হচ্ছে কাজ করে। ঠিক আছে? ওকে, এখন তোমরা আরেকটা বেসিক জানতে হবে যে কেন ধাতুর সক্রিয়তা সিরিজে অধিক সক্রিয় ধাতুটা হচ্ছে তোমার অ্যানোড হিসেবে কাজ করে। কেন কাজ করে আমাদেরকে একটু জানতে হবে, কেন এরকম হয়। কেন এরকম হয় চলো আমরা একটু দেখি। আচ্ছা, এরকম হওয়ার কারণটা হচ্ছে, দেখো নিজেই বুঝতে পারবা যে এরকম হওয়ার কারণটা হচ্ছে যেগুলা বেশি সক্রিয়, ধাতুর সক্রিয়তা সিরিজে উপরের দিকের ধাতুগুলা কি সক্রিয় বেশি, তাহলে যেগুলা বেশি সক্রিয় সে চাবে কি, দ্রুত হচ্ছে ইলেকট্রন ত্যাগ করতে চাবে, তাই না? একটু আগে পড়াইছি। তাহলে যেগুলো উপরের দিকের ধাতু সে সক্রিয় বেশি, তার মানে সে চাবে হচ্ছে দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে, তার মানে সে দ্রুত কি হইতে যাবে, জারিত হইতে যাবে। আর আমরা সবসময় জানি অ্যানোডে কি হয়, জারণ হয়। এই জন্য যাদের সক্রিয়তা বেশি সে দ্রুত ইলেকট্রন ত্যাগ করে যেহেতু ধনাত্মক আয়নে পরিণত হইতে চায়, তার মানে সে খুব দ্রুত হচ্ছে জারিত হয়, তার মানে তার জারিত হওয়ার প্রবণতা বেশি। আর অ্যানোডে কি, জারণ হয়, এই জন্য উপরের দিকের ধাতুগুলো অ্যানোড হিসেবে কাজ করে। ঠিক আছে? আর নিচের দিকের ধাতুগুলা এইমাত্র পড়াইছি, দেখো নিচের দিকের ধাতুগুলা কিন্তু ও কি আকারে থাকতে চায়, সে কিন্তু হচ্ছে ধাতু আকারেই থাকতে চায়, সে কিন্তু ক্যাটায়ন আকারে থাকতে চায় না। এই জন্য নিচের দিকের ধাতুগুলা যদি ভুল করে ক্যাটায়ন তৈরি করে ফেলে সে তখন কিন্তু খুব দ্রুত ইলেকট্রন গ্রহণ করে কিন্তু আবার ধাতুতে কনভার্ট হয় নিচের দিকের ধাতুগুলা। তার মানে নিচের দিকের ধাতুগুলো আসলে ইলেকট্রন গ্রহণ করে সে বিজারিত হইতে চায় বেশি বেশি, তার মানে তার বিজারিত হওয়ার প্রবণতা বেশি। আর ক্যাথোডে কি হয়, বিজারণ হয়, এই জন্য ক্যাথোডে বিজারণ হয়, এই জন্য নিচের দিকের ধাতুগুলো হচ্ছে নর্মালি ক্যাথোড হিসেবে কাজ করে। আর উপরের দিকের ধাতুগুলার সক্রিয়তা বেশি, এই জন্য সে জারিত হইতে চায় বেশি বেশি। সক্রিয়তা বেশি মানে কি, সে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়ে বেশি বেশি বিক্রিয়া করবে, এই জন্য তার জারিত হওয়া বা ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি, এই জন্য তার জারিত হওয়ার প্রবণতা বেশি, এই জন্য সে অ্যানোড হিসেবে কাজ করে। আর নিচের ধাতুগুলার দেখো বিজারিত হওয়ার প্রবণতা বেশি, এই জন্য সে ক্যাথোড হিসেবে কাজ করে। ঠিক আছে? এটা একটা চমৎকার জিনিস। তারপরে দেখো ধাতুর সক্রিয়তা সিরিজে দেখো হাইড্রোজেনের উপরে অবস্থিত ধাতুগুলো সাধারণ অ্যাসিড যেমন লঘু HCl অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করতে পারে, কিন্তু দেখো যে নিচের দিকের সিরিজে হাইড্রোজেনের নিচে অবস্থিত ধাতুগুলোর সাথে HCl কোনো বিক্রিয়া করে না, অর্থাৎ হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না, পড়াইছি। ঠিক আছে? তাহলে সক্রিয়তা সিরিজে এটা একটু ইম্পর্টেন্ট যে হাইড্রোজেনের নিচে অবস্থিত যে ধাতুগুলা যেমন কপার, সিলভার, গোল্ড,
এগুলো HCl এর সাথে হচ্ছে নরমালি বিক্রিয়া করে না, কিন্তু HCl এর সাথে বিক্রিয়া না করলেও এরা হচ্ছে তোমার জারণধর্মী অ্যাসিড, যেমন নাইট্রিক অ্যাসিডের সাথে হচ্ছে বিক্রিয়া করতে পারে। ঠিক আছে, এটা একটু দেখতে পারো, বিক্রিয়া দেখার দরকার নেই, খালি এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, ওকে। এবার আসা হচ্ছে রাজঅম্ল। রাজঅম্ল কি একটু দেখো। রাজঅম্ল হচ্ছে 1 মোল গাঢ় নাইট্রিক অ্যাসিড আর 3 মোল গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুইটা অ্যাসিডের মিশ্রণ হচ্ছে তোমার রাজঅম্ল নামে পরিচিত। তাহলে 1 মোল গাঢ় নাইট্রিক অ্যাসিড আর 3 মোল গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই অ্যাসিডের মিশ্রণটা হচ্ছে রাজঅম্ল নামে পরিচিত, কারণ সেই অ্যাসিডের মিশ্রণে হচ্ছে তোমার স্বর্ণ হচ্ছে কি হয়, দ্রবীভূত হয়। নরমালি মাথায় রাখবা, স্বর্ণ নরমাল অ্যাসিডে কখনো দ্রবীভূত হয় না। তুমি একটা নরমাল অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের মধ্যে তুমি স্বর্ণ দাও, দেখবা সেই স্বর্ণ সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে না বা সে দ্রবীভূত হয় না। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে সালফিউরিক অ্যাসিড ঢালো, সে বিক্রিয়া করে না, কিন্তু স্বর্ণ নরমালি কি হয়, 1 মোল গাঢ় নাইট্রিক অ্যাসিড আর 3 মোল গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুইটা জিনিসকে মিশাইলে যে মিশ্রণ তৈরি হয়, সেই মিশ্রণের মধ্যে হচ্ছে স্বর্ণ দ্রবীভূত হয়ে সে বিক্রিয়া করে হচ্ছে তোমার ক্লোরো অরিক অ্যাসিড উৎপন্ন করে। এই জন্য 1 মোল গাঢ় নাইট্রিক অ্যাসিড আর 3 মোল গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুইটার মিশ্রণে স্বর্ণ দ্রবীভূত হয় বলে এই জিনিসটাকে হচ্ছে রাজ অম্ল বলে, মানে অম্লের রাজা। অম্লের রাজা মানে এরা হচ্ছে অম্লের রাজা, এই জন্য এখানে স্বর্ণ হচ্ছে কি হয়, দ্রবীভূত হয়, এই জন্য এদেরকে রাজ অম্ল বলে। সো মেডিকেল আসতে পারে নিচের কোনটা হচ্ছে রাজ অম্ল, তাহলে কি অ্যান্সার হবে কি, 1 মোল গাঢ় নাইট্রিক অ্যাসিড আর 3 মোল গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণটাই রাজ অম্ল নামে পরিচিত। মনে রাখতে হবে কিন্তু নাইট্রিক অ্যাসিড হচ্ছে 1 মোল আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে তোমার 3 মোল। এটা মনে রাখবা কেমনে, দেখো নাইট্রিক অ্যাসিডে 3 আছে, তাহলে যেখানে 3 থাকবে সেটা 1 মোল নিবা উল্টা, আর যেখানে 1 আছে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডে সবই 1, যেখানে 1 আছে সেটা 3 মোল নিতে হবে। আমি এমনি মনে রাখতাম উল্টা, যে নাইট্রিক অ্যাসিডে 3 আছে HNO3, দেখো 3 আছে সেটা 1 মোল, আর যেখানে 1 আছে সেটা 3 মোল নিতে হবে। ঠিক আছে, একটু মনে রাখবা। ওকে, তাহলে এগুলো একটু ইম্পর্টেন্ট। ধাতুর তুলনামূলক সক্রিয়তার পরীক্ষা, এগুলো প্র্যাকটিক্যালের জিনিসপত্র, এখান থেকে কোনো প্রশ্ন আসে না। ওকে, এবার আসা হলো জারণ অর্ধ বিক্রিয়া, আরেকটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়াতে আমরা চলে আসি। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া আর হচ্ছে তোমার বিজারণ অর্ধ বিক্রিয়াটা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে ফার্স্টটা খেয়াল করো। আচ্ছা, এবার আসো আমরা একটু জারণ বিজারণ বিক্রিয়াতে হচ্ছে আমরা চলে যাব। ঠিক আছে, তাহলে জারণ বিজারণ বিক্রিয়াতে হচ্ছে আমরা চলে যাব। তার আগে তোমরা বলো যে তোমরা কি আমাদের পড়াগুলো কি বুঝতেছো কিনা। আর আমরা কিন্তু এরপরে পরশুদিন অর্থাৎ শনিবারই কিন্তু আমাদের লাস্ট ক্লাস। হ্যাঁ, শনিবারই হচ্ছে আমাদের লাস্ট ক্লাস এইচএসসির আগে। এরপরে তোমাদের পুরো হচ্ছে এইচএসসির বন্ধ, 18-19 দিন বা 20 দিনের একটা বন্ধ। তারপরে তো এইচএসসি দিবা একবারে সেপ্টেম্বরের 21 তারিখে এইচএসসি দিবা। হোপফুলি আমরা হচ্ছে 23-24 তারিখ থেকে আমরা হচ্ছে তোমাদের ক্লাস নেওয়া শুরু করব। ঠিক আছে, বা হোপফুলি বা 22 তারিখ থেকে আমরা ক্লাস নেওয়া শুরু করতে পারি, এরকম আর কি। 1 দিন বা 2 দিন গ্যাপের পর থেকে আমরা ক্লাস নেওয়া শুরু করব। ঠিক আছে, মানে তোমাদের ফার্স্ট টাইমারদের জন্য। আর সেকেন্ড টাইমারদের জন্য আমরা ইনশাআল্লাহ হচ্ছে অগাস্টের 5 তারিখ থেকে হচ্ছে ক্লাস নেওয়া শুরু করব। ঠিক আছে, এর মাঝখানে আমাদেরকে কিছু কাজ করতে হবে, কিছু জিনিস গুছাইতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা একটু সেকেন্ড টাইমারদের জন্য একটু 2-4-5 দিন আমরা পরে অগাস্টের 5 তারিখ থেকে তোমাদের আলাদা করে হচ্ছে ক্লাস নেওয়া শুরু করব। আর আমরা প্ল্যান করছি যে তোমাদের সেকেন্ড টাইমার যারা আছে ওদেরকে আমরা এখন শর্টের বাইরের চ্যাপ্টারগুলো আগে পড়ায় দিব। ঠিক আছে, অগাস্টের 5 তারিখ থেকে যে তোমাদের আলাদা সাব গ্রুপে যে ক্লাস হবে, শর্টের বাইরের চ্যাপ্টারগুলো আমরা আগে তোমাদের পড়ায় দিব। ঠিক আছে, শর্টের বাইরেরগুলো আমরা আগে পড়াবো, দেন আমরা হচ্ছে তোমার শর্টেরগুলো পরে পড়াবো। কারণ আমার কাছে মনে হয়েছে দিন শেষে তোমরা কিন্তু শর্টের চ্যাপ্টার সেকেন্ড টাইমার যারা আছো তারা কিন্তু কম বেশি অনেকবার পড়ছো। সো তোমাদের আগে আগে যদি আমরা শর্টের বাইরের চ্যাপ্টারটা শেষ করে দিতে পারি, আমার মনে হয় খুব ভালো। এই একই পলিসিটা হচ্ছে আমি অ্যাপ্লাই করবো তোমাদের সাথেও, ফার্স্ট টাইমারদের সাথেও। দেখো, শর্টের ভিতরের চ্যাপ্টারগুলো কিন্তু কম বেশি সবাই পারো, তোমরা কিন্তু এগুলা পারবা, কিন্তু শর্টের বাইরের চ্যাপ্টারগুলো কিন্তু তোমরা ভালো পারবা না। এই জন্য সেপ্টেম্বরের 22-23 তারিখ থেকে যখন আমরা ক্লাস শুরু করব, আমরা প্রথমে শর্টের বাইরের চ্যাপ্টারগুলো হচ্ছে আগে পড়াবো। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে আমরা শর্টের বাইরের চ্যাপ্টারগুলো আগে পড়াবো, দেন আমরা হচ্ছে শর্টের চ্যাপ্টারগুলো পরে পড়াবো আর কি। আমাদের প্ল্যান এটা, যে এখন এইচএসসি ছিল, এই জন্য এইচএসসির আগে আমরা শর্ট করছি অনেক, এখন আর শর্ট না, এখন হচ্ছে শর্টের বাইরেরগুলো আগে পড়াবো। কারণ তুমি চিন্তা করে দেখো, শর্টের বাইরের চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসলে ওইটা কিন্তু আমাদের অ্যান্সার করতে কষ্ট হয় বেশি, কারণ সেগুলো আমরা কম পড়ছি। কিন্তু শর্ট কিন্তু সারা বছর পড়ছি, শর্টের চ্যাপ্টারগুলো অন্তত দেখবে যে সবারই কম বেশি তাও একটু আইডিয়া আছে। এই জন্য ওইগুলো যদি আমরা আগে আগে পড়ায় ফেলি তাহলে সময় পাওয়া যায়। প্রথমে পড়াইলে সুবিধাটা কি হয়, এইচএসসির পরপর তোমাদের হাতে কিন্তু প্রথম দিকে সময় থাকবে, ওই সময়টা যদি আমরা শর্টের বাইরেরগুলো ভালো পড়ে ফেলতে পারি, জিকে ইংলিশ যদি একটা ভালো গুছায় নিতে পারি, শর্টের 2-1টা চ্যাপ্টার আমরা শেষের দিকে দ্রুত পড়াইলেও তোমাদের খুব একটা অসুবিধা হবে না। যেমন তোমরা আমারে বলো, কথার কথা, তোমাদেরকে ধরো আমি
প্রথমে শর্টের বাইরের চ্যাপ্টারগুলো, তারপরে জিকে ইংলিশ, জৈব রসায়ন, এগুলো সুন্দর করে শেষ করে দিয়ে তারপরে যদি আমি তোমাদের লাস্টের দিকে যাই, যদি তোমাদেরকে কথার কথা যদি তোমাদেরকে আমি ধরো কি বলে বায়োলজিতে ধরো একটা চ্যাপ্টার পড়াইলাম কি টিস্যু তন্ত্র, ধরো কথার কথা, তোমাদেরকে এখানে খুব বেশি প্রবলেম হবে আমার মনে হয় না, খুব বেশি প্রবলেম হবে, কারণ টিস্যু তন্ত্র তোমরা সারা বছর কম বেশি পড়ছো। কিন্তু দেখা গেল আমি মেডিকেল পরীক্ষার 2 সপ্তাহ আগে তোমাদেরকে সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা পড়াইলাম, যেটা তুমি আগে কখনোই পড়ো নাই, সেটা দেখবে যে তুমি কিন্তু আর পড়তে পারতেছো না। কারণ তখন সমস্যাটা কি হবে, ভাই আর তো 2 সপ্তাহ পরে পরীক্ষা, এখন সমন্বয় নিয়ন্ত্রণ আমি কেমনে পড়বো, কারণ এটা তো আগে কখনোই পড়া হয় নাই। তখন দেখবে একটা নতুন জিনিস তুমি কিন্তু পড়তে পারবা না, অনেক টাইম লাগবে, তুমি কিন্তু হতাশ হয়ে যাবা। এই জন্য আমরা কিন্তু এখন উল্টাভাবে আগাবো, এইচএসসির পরে কিন্তু পুরো উল্টাভাবে আগাবো, শর্টের আগেরগুলো আমরা আগে শেষ করব, ঠিক আছে? প্লাস জিকে ইংলিশগুলো আমরা আগে শেষ করে ফেলবো, যাতে এগুলো যাতে শেষ সময় যাতে তোমরা ভালো রিভিশন দিতে পারো। শেষের দিকে যদি তাড়াহুড়া যদি একটু হয়েও যায়, সেটা আমরা হচ্ছে শর্টের 2-1 ইজি চ্যাপ্টার যাতে তাড়াহুড়া করে আমরা শেষ করবো না, কিন্তু মেইন চ্যাপ্টারগুলো আমরা আগে শেষ করলে তোমাদের সুবিধা হবে, তোমরা ভালো পারফরমেন্স করতে পারবা, ঠিক আছে? হ্যাঁ, এটা একটু বেশি জরুরি, ওয়ালিদ জামি, এটা হ্যাঁ, এটা সেকেন্ড টাইমার ধরো সেম কাজ করবো, ফার্স্ট টাইমার ধরো, এটা আমি ভাবছি আর কি। যাই হোক, ঠিক আছে, তাহলে এবার আসো জারণ বিজারণ বিক্রিয়া আমরা একটু বলি। তাহলে জারণ বিজারণ বিক্রিয়াতে আমরা তাহলে প্রথমে যেটা করব, তাহলে জারণ, তাহলে একটু হালকা করে একটু কনসেপ্টগুলো ক্লিয়ার করি। একটা সিম্পল বিক্রিয়া দিই, ধরো তোমার 2টা সোডিয়ামের সাথে তোমার হচ্ছে ক্লোরিনের বিক্রিয়া করে তোমার কি উৎপন্ন করছে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে। আচ্ছা, তো আমাকে ফার্স্ট একটা কথা বলো, এখানে একটা জিনিস আছে জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার নামে একটা নাম্বার আছে। আচ্ছা, ফার্স্টে আমারে বলো সোডিয়াম কি মৌল আকারে আছে না? তাহলে অলওয়েজ মাথায় রাখবা যে মৌল অবস্থায় থাকলে কোনো জিনিসের জারণ সংখ্যা হচ্ছে 0 হয়। তাহলে এখানে সোডিয়ামের চার্জ নাই, চার্জ 0, তার মানে সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে 0 মৌল অবস্থায়। সেম ভাবে দেখো এখানে ক্লোরিন কিন্তু মৌল অবস্থায় আছে, তাহলে মৌল অবস্থায় থাকলে তার চার্জ হচ্ছে 0 হয় বা তার জারণ সংখ্যা হচ্ছে 0 হয়। তার মানে এখানে সোডিয়ামের চার্জ সংখ্যা বা জারণ সংখ্যা হচ্ছে 0, ক্লোরিনের চার্জ সংখ্যা বা জারণ সংখ্যা হচ্ছে 0। কিন্তু এই যে এগুলা বিক্রিয়া করে যখন সোডিয়াম ক্লোরাইডে পরিণত হয়েছে, সোডিয়াম ক্লোরাইডে দেখো সোডিয়ামের চার্জ সংখ্যা হচ্ছে +1, ক্লোরিনের চার্জ সংখ্যা হচ্ছে -1, এইটুকু আমরা জানি সবাই। তাহলে এখানে আসলে কি হইল, আসলে যেটা হইলো দেখো সোডিয়াম আগে ছিল 0, সেই সোডিয়াম কি করছে, একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে হচ্ছে কনভার্ট হয়েছে। তাহলে এটা কি এখানে জারণ হয়েছে, তাহলে এই বিক্রিয়াটাকে আমরা বলতে পারি হলো জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারি, জারণ অর্ধ বিক্রিয়া বলতে পারি, ঠিক আছে? জারণ অর্ধ বিক্রিয়া, কারণ এই বিক্রিয়াতে হচ্ছে শুধু জারণ হয়েছে। আবার ক্লোরিনের একটা পরমাণু ধরো সে সোডিয়াম যে ইলেকট্রনটা ত্যাগ করছে, সেই ত্যাগকৃত ইলেকট্রনটাকেই হচ্ছে ক্লোরিনের ধরো একটা পরমাণু গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে। তাহলে এরকম ক্লোরিনের 2টা পরমাণু টোটাল 2টা ইলেকট্রন গ্রহণ করে 2টা ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে। তাহলে এখানে শুধুমাত্র কি লিখছি আমরা, বিজারণ লিখছি। তাহলে এটাকে আমরা বলতে পারবো হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা, এগুলোকে অর্ধ বিক্রিয়া কেন বলতেছি, কারণ দেখো একটা জারণ বিজারণ বিক্রিয়ায় অর্ধেক হচ্ছে জারণ হয়, বাকি অর্ধেক কিন্তু বিজারণ হয়। তাহলে জারণ অর্ধেক বিজারণ অর্ধেক, এই 2টা অর্ধেককে যোগ করলে হচ্ছে আমরা টোটাল জারণ বিজারণ বিক্রিয়া পাই, বুঝছো? একটা জারণ বিজারণ বিক্রিয়ায় অর্ধেক হচ্ছে জারণ, বাকি অর্ধেক বিজারণ, এই জন্য এগুলারে হচ্ছে অর্ধ বিক্রিয়া বলতেছি। যেটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া কারণ এখানে জারণ হয়েছে, এটা হলো বিজারণ অর্ধ বিক্রিয়া কারণ এখানে বিজারণ হয়েছে। আচ্ছা, এখন সমস্যাটা হচ্ছে সোডিয়াম যে ইলেকট্রন ত্যাগ করবে সেই ইলেকট্রনটাকেই কিন্তু তোমার ক্লোরিন গ্রহণ করবে। তাহলে এখানে একটা ঝামেলা হয়ে গেছে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে আর ক্লোরিন 2টা গ্রহণ করছে, এটা কিন্তু পসিবল না। তাহলে এটাকে ব্যালেন্স করতে হবে, অর্থাৎ ও যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে ও ঠিক ততগুলো ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এটাকে সমতাকরণ করার জন্য তাহলে উপরের জিনিসটাকে আমি 2 দিয়ে গুণ করতেছি। এখন ঠিক আছে যে সোডিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করছে, সেই 2টা ইলেকট্রনকে গ্রহণ করছে হচ্ছে ক্লোরিন করে বিজারিত হয়েছে। ওকে ফাইন, তাহলে এখন আসো এই 2টা বিক্রিয়াকে আমি যোগ করে দিই। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, এই 2টা বিক্রিয়াকে যদি এখন আমি যোগ করি তাহলে দেখো আমরা টোটাল বিক্রিয়া পাবো 2Na + Cl2। বিক্রিয়া করে কি করতেছে দেখো 2Na+ Cl- বা দেখো 2NaCl তৈরি করতেছে, বুঝতেই পারতেছো? কারণ তুমি তো এইটুকু বুঝছো 2Na+ Cl- এরা যুক্ত হয়ে আলটিমেটলি 2NaCl তৈরি করতেছে। তাহলে এটা হচ্ছে তোমার টোটাল বিক্রিয়া আর কি, ঠিক আছে? তাহলে টোটাল জারণ বিজারণ বিক্রিয়া, তাহলে এইটুকু বুঝছো। আচ্ছা, এখন একটা সিম্পল জিনিস চিন্তা করো, দেখো এখানে সোডিয়াম কি করছে, ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে এখানে সোডিয়ামের কি হয়েছে, জারণ হয়েছে। দেখো
সোডিয়ামের এখানে জারণ সংখ্যা ছিল 0, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে দেখো সে জারিত হয়ে তার জারণ সংখ্যা হয়েছে +1, তার মানে 0 থেকে +1 হয়েছে। তাহলে বলো তো এখানে সোডিয়ামের জারণ সংখ্যা বেড়ে গেছে না? যে আগে ছিল 0, ইলেকট্রন ত্যাগ করার পরে তার জারণ সংখ্যা হয়েছে +1, তাহলে এখানে কিন্তু সোডিয়ামের জারণ সংখ্যা বেড়ে গেছে। তাহলে এখান থেকে এখন আমি একটা বেসিক বুঝতেছি যে তার মানে জারণ সংখ্যাকে ইংলিশে কি বলে বলো তো? অক্সিডেশন নাম্বার বলে। জারণ সংখ্যাকে ইংলিশে বলা হয় অক্সিডেশন নাম্বার। তার মানে জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার বেড়ে গেলে আসলে কি হয়? জারণ হয়, বলা যায়। তাহলে জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার সংক্ষেপে ON দিয়ে প্রকাশ করা হয়, অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা। তার মানে জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার বেড়ে গেলে জারণ হয়। তাহলে এখানে সোডিয়ামের জারণ সংখ্যা বেড়ে গেছে বা অক্সিডেশন নাম্বার বেড়ে গেছে, তার মানে সোডিয়ামের জারণ হয়েছে। আবার দেখো, ক্লোরিন যখন মৌল অবস্থায় ছিল তার জারণ সংখ্যা ছিল 0, আর ইলেকট্রন গ্রহণ করে সে যখন বিজারিত হয়েছে তখন দেখো তার জারণ সংখ্যা হচ্ছে -1। তাহলে 0 থেকে দেখো -1 হয়েছে, তার মানে দেখো এখানে কিন্তু জারণ সংখ্যা কমে গেছে, 0 থেকে -1 হয়েছে। তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি যে তাহলে জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার যদি কোনো কারণে কমে যায় তাহলে সেটা হচ্ছে বিজারণ হয়, বলা যায়। তাহলে এইটুকু বেসিক হোপফুলি হচ্ছে আমরা বুঝতে পারতেছি, পারা যাবে না? আচ্ছা, এখন দেখো সোডিয়াম, দেখো খেয়াল করে দেখো, সোডিয়াম নিজে জারিত হয়ে দেখো সে ক্লোরিনকে কিন্তু বিজারিত হইতে সাহায্য করছে। আচ্ছা, কেমনে করছে? দেখো দেখো সোডিয়াম যে ইলেকট্রনগুলোকে ত্যাগ করছে ওর ত্যাগকৃত ইলেকট্রনগুলোকে কিন্তু আসলে ক্লোরিন গ্রহণ করে বিজারিত হয়েছে। তার মানে সোডিয়াম যদি এখানে ইলেকট্রন ত্যাগ না করতো, ক্লোরিন কিন্তু এখানে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হইতে পারতো না। তার মানে সোডিয়াম আসলে কি করছে? সে নিজে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনকে আসলে বিজারিত হইতে সাহায্য করছে। তার মানে সোডিয়াম নিজে জারিত হয়ে সে ক্লোরিনকে বিজারিত হইতে সাহায্য করছে। তাহলে এই জন্য সোডিয়াম হচ্ছে এখানে কি হিসেবে কাজ করবে? বিজারক হিসেবে কাজ করবে। কারণ বিজারক মানে কি? অপরের বিজারণ করছে, নিজে জারিত হয়। এটাকে তুমি মনে রাখবে এইভাবে, বিচারক অপরের বিচার করে, বিচারক কি কখনো নিজের বিচার করে? করে না। ঠিক তেমনিভাবে দেখো সোডিয়াম নিজে ইলেকট্রন ত্যাগ করে অপরকে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হইতে সাহায্য করছে। তার মানে সোডিয়াম ওকে বিজারিত হইতে সাহায্য করছে, নিজে জারিত হয়েছে, এই জন্য সোডিয়াম হচ্ছে বিজারক। আবার খেয়াল করে দেখো, ক্লোরিন এখানে ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়ে সোডিয়ামকে ইলেকট্রন ত্যাগ করতে সাহায্য করছে। কারণ যদি কোনো কারণে ক্লোরিন যদি এখানে ইলেকট্রন গ্রহণ না করত, সোডিয়াম কিন্তু এখানে ইলেকট্রন ত্যাগ করতো না। ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে বলেই কিন্তু সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে। তার মানে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়ে সোডিয়ামকে ইলেকট্রন ত্যাগ করতে সাহায্য করছে, মানে সে সোডিয়ামকে জারিত হইতে সাহায্য করছে। তাহলে ক্লোরিন সোডিয়ামকে জারিত হইতে সাহায্য করছে বাট নিজে বিজারিত হয়েছে। তাহলে এখানে ক্লোরিন হচ্ছে জারক পদার্থ। তাহলে জারক মানে কি? অপরকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয়, তাকে জারক পদার্থ বলে। তাহলে এখানে ক্লোরিন জারক, সোডিয়াম হচ্ছে বিজারক। তাহলে এখান থেকে আমরা আরেকটা কথা বুঝলাম যে বিজারকের কি হয়? বিজারকের জারণ হয়। অর্থাৎ বিজারকের জারণ হয়, তার মানে বিজারকের হচ্ছে তোমার জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার বেড়ে যায়, বলা যায়। কারণ অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা বাড়লে জারণ হয়, এটা তো বোঝা খুব ইজি যে জারণ সংখ্যা বাড়ছে, জারণ হয়েছে, এই জন্য জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার বাড়লে জারণ হয়। কিন্তু কার জারণ হয়? বিজারকের জারণ হয়। তার মানে বিজারকের হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে তার জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার বেড়ে তার জারণ হয়। আবার উল্টাভাবে বলা যায়, দেখো জারকের কি হয়? জারকের বিজারণ হয়। তার মানে আমরা বলতে পারি যে জারক ইলেকট্রন গ্রহণ করে। তাহলে জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়ে তার অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা কমে যায়, বলা যায়। এটুকুই হচ্ছে কাহিনী। আর জারকের হচ্ছে তোমার তাহলে বিজারণ অর্ধবিক্রিয়া হয়, আর বিজারকের ক্ষেত্রে দেখো জারণ অর্ধবিক্রিয়া দেখা যায়। ঠিক আছে? তাহলে এই কনসেপ্টগুলো হোপফুলি ক্লিয়ার, এগুলাই আসলে এখানে বলছে। ঠিক আছে? আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু আজানের পরে কন্টিনিউ করি। হ্যাঁ, ওকে।
ওকে, ঠিক আছে, তাহলে আমরা ওকে, তো তাহলে দেখো যে তাহলে এই জিনিসগুলাই তোমার বলা হয়েছে যে জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে দেখো যে রিডক্স বিক্রিয়ায়, আচ্ছা রিডক্স শব্দটার মানে কি? রিডক্স শব্দটার মানে হচ্ছে রেডক্স। রেডক্স শব্দটা দুইটা শব্দ থেকে আসছে। রেড মানে রিডাকশন মানে বিজারণ, অক্স মানে অক্সিডেশন মানে জারণ। তাহলে জারণ বিজারণ বিক্রিয়াকে সংক্ষেপে হচ্ছে ইংলিশে রিডক্স বিক্রিয়া বলে। রেড মানে রিডাকশন, অক্স মানে অক্সিডেশন, ঠিক আছে। আচ্ছা, তাহলে রিডক্স বিক্রিয়ায় বিজারক যে ইলেকট্রন ত্যাগ করে জারক পদার্থ তা গ্রহণ করে। দেখছো যে বিজারক ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়, এতে বিজারকের সংশ্লিষ্ট পরমাণুর দেখো ON মানে ওই যে অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পায়, একে জারণ অর্ধ বিক্রিয়া বলে। সুন্দর করে আমরা বলছি। আর রিডক্স বিক্রিয়া দেখো জারক কর্তৃক ইলেকট্রন গ্রহণের ফলে সংশ্লিষ্ট মৌলের পরমাণুটি বিজারিত হয়, এতে জারকের সংশ্লিষ্ট পরমাণুর দেখো যে অক্সিডেশন নাম্বার হ্রাস পায়, একে বিজারণ অর্ধ বিক্রিয়া বলে। ঠিক আছে, তাহলে এগুলা পারবা। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে পারবা। এখন আসো, জিঙ্কের সাথে কপার 2+ হচ্ছে তোমার বিক্রিয়া ঘটিয়ে তোমার গ্যালভানিক কোষ বা ভোল্টার কোষ তৈরি করা সম্ভব। এটা একটু পরে আমরা ডিটেলস পড়াবো, এগুলোর স্ট্রাকচার একটু পরে আমরা পড়াবো। ঠিক আছে, যে গ্যালভানিক কোষ কেমনে তৈরি করা হয়। তাহলে আপাতত মাথায় রাখো যে জিঙ্কের সাথে কপার 2+ আয়নের জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে গ্যালভানিক কোষ বা ভোল্টার কোষ হচ্ছে তোমার তৈরি করা সম্ভব। আচ্ছা, এবার আসো হচ্ছে গ্যালভানিক কোষ। আচ্ছা, গ্যালভানিক কোষ হচ্ছে তোমার জিঙ্কের সাথে ওই যে কপার 2+ এর হচ্ছে তোমার জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে তোমার গ্যালভানিক কোষে হচ্ছে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। এগুলার বর্ণনাগুলো আমরা আসলে একটু পরেই পড়বো, এই জন্য আমি এখন আর ডিটেলস পড়াইতে চাইতেছি না। এবার আসা হচ্ছে জারণ অর্ধকোষ আর বিজারণ অর্ধকোষ জিনিসটা কি। আচ্ছা, জারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা, তড়িৎ রাসায়নিক কোষে দুইটা পাত্র থাকে। ঠিক আছে, তাহলে তড়িৎ রাসায়নিক কোষে হচ্ছে তোমার দুইটা পাত্র থাকে, সেই দুইটা পাত্র হচ্ছে তোমার আলটিমেটলি, আচ্ছা এগুলো আসলে পড়াইতে গেলে তোমাদেরকে এটা পড়াইতে হবে। দেখো একটা ছবি তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা হচ্ছে বুঝতে পারবা। আমি একটা গ্যালভানিক কোষের হচ্ছে বর্ণনা দিই। ধরো একটা গ্যালভানিক কোষে তোমার হচ্ছে দুইটা পাত্র থাকে, একটা পাত্র হচ্ছে অ্যানোড আর একটা পাত্র হচ্ছে তোমার ক্যাথোড। তো একটা পাত্রে হচ্ছে তোমার মনে করো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের একটা দ্রবণ থাকে। ধরো এখানে আমরা হচ্ছে জিঙ্ক দণ্ড ডুবাইছি, তাহলে জিঙ্ক দণ্ডটা হচ্ছে তোমার জিঙ্কের একটা দ্রবণ, মনে করো জিঙ্ক সালফেটের মধ্যে হচ্ছে তোমার ডুবানো থাকে। আবার আরেকটা পাত্রে হচ্ছে তোমার দেখা যায় কপার দণ্ড থাকে, সেই কপার দণ্ডটা মনে করো কপার সালফেট দ্রবণের মধ্যে ডুবানো থাকে। তাহলে কপার দণ্ডটা হচ্ছে তোমার কি থাকে, কপার দণ্ডটা হচ্ছে তোমার কপার সালফেট দ্রবণের মধ্যে ডুবানো থাকে। তারপরে কি হয়, এই দণ্ড দুইটাকে হচ্ছে তোমার তারের মাধ্যমে যুক্ত করে দেওয়া হয়। এই দণ্ড দুইটাকে হচ্ছে তারের মাধ্যমে যুক্ত করে দিলে এখানে তারের ভিতর দিয়ে কি হয়, বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে এটাই হচ্ছে এক ধরনের গ্যালভানিক কোষ বা ভোল্টার কোষ। ঠিক আছে, এটারে আমরা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষও বলি। এটাকে আমরা কি বলি, এই গ্যালভানিক কোষ বা ভোল্টার কোষ, এটা হচ্ছে এক ধরনের তড়িৎ রাসায়নিক কোষ। আচ্ছা, এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ তড়িৎ রাসায়নিক কোষ। আচ্ছা, তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে এটা এমন এক ধরনের কোষ যেই কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে তড়িৎ রাসায়নিক কোষে কি হয়, রাসায়নিক শক্তি তোমার হচ্ছে তড়িৎ শক্তিতে হচ্ছে রূপান্তরিত হয়, তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলে। তাহলে এটা কিভাবে তৈরি করা হয়, দেখো একটা পাত্রের মধ্যে ধরো জিঙ্ক সালফেটের দ্রবণ নিয়ে সেখানে জিঙ্ক দণ্ড ডুবানো হচ্ছে, আরেকটা পাত্রে মনে করো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কপার সালফেট দ্রবণ নিয়ে সেখানে কপার দণ্ড ডুবানো হচ্ছে। পরে দণ্ড দুটাকে যদি তুমি তারের মাধ্যমে যুক্ত করে দাও তাহলে তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। দ্যাট মিনস এখানে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই ধরনের কোষকে তোমার বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। আর এই তড়িৎ রাসায়নিক কোষের একটা এক্সাম্পল হচ্ছে তোমার গ্যালভানিক কোষ বা ভোল্টার কোষ। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা সিম্পল কথা বলি। তাহলে এই যে এর মধ্যে এই যে এটা একটা সিঙ্গেল পাত্র, এই সিঙ্গেল পাত্রের মধ্যে তোমার জিঙ্ক আছে, দেখা যায় যে সেখানে জারণ বিক্রিয়া হয়, এখানে জারণ বিক্রিয়া হয়। তাহলে এই সিঙ্গেল পাত্র সহ এই পুরো জিনিসটাকে হচ্ছে জারণ অর্ধকোষ বলে। আবার এখানে যে পাত্র আছে এই পাত্রের ভিতরে হচ্ছে তোমার বিজারণ বিক্রিয়া হয়, তাহলে এই পুরো পাত্রটাকে হচ্ছে তোমার বিজারণ অর্ধকোষ বলে। আর এরকম একটা অর্ধকোষের সাথে আরেকটা অর্ধকোষকে হচ্ছে যোগ করলে টোটাল কোষ পাওয়া যায়। বুঝতেই পারতেছো, অর্ধেকের সাথে বাকি অর্ধেককে যোগ করলে টোটাল কোষ পাওয়া যায়। আচ্ছা, এখন জিনিসটা কিভাবে হয়। আচ্ছা,
জিনিসটা কিভাবে হয় চলো আমরা একটু ব্যাখ্যা করি। বলো, ধাতুর সক্রিয়তা সিরিজে জিঙ্কের অবস্থান কি? উপরের দিকে। কপারের তুলনায় ধাতুর সক্রিয়তা সিরিজে জিঙ্কের অবস্থান উপরের দিকে। তাহলে আমরা একটু আগে পড়ছি ধাতুর সক্রিয়তা সিরিজে যার পজিশন উপরে থাকবে সে কি? অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে এখানে জিঙ্ক দণ্ড হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে, আর কপারের পজিশন হচ্ছে তোমার নিচের দিকে। তাহলে ধাতুর সক্রিয়তা সিরিজে যে নিচের দিকে অবস্থান করবে সে ক্যাথোড হিসেবে কাজ করবে। তাহলে এখানে কপার দণ্ড হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করতেছে, আর জিঙ্ক দণ্ড এখানে কি হিসেবে কাজ করতেছে? অ্যানোড হিসেবে কাজ করতেছে। এইটুকু মনে হয় বোঝা উচিত। তাহলে এইটুকু তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এইটুকু যদি তোমরা বুঝো, এখন তোমরা একটু খেয়াল করো, এইটুকু বুঝলে এখন একটু দেখো, জিঙ্ক যদি অ্যানোড হিসেবে কাজ করে, অলওয়েজ বলো অ্যানোডে কি হয়? জিঙ্ক যদি তোমার ধরো হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে, বলো অ্যানোডে কি হয়? অ্যানোডে হচ্ছে জারণ হয়। তাহলে অ্যানোডে জারণ হবে, অর্থাৎ জিঙ্ক কি করবে? জারণ মানে কি? ছাড়ন, ইলেকট্রন ছেড়ে দেওয়া। তাহলে জিঙ্ক আসলে কি করবে? দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে জিঙ্ক 2+ আকারে সে দণ্ড থেকে হচ্ছে দ্রবণের গায়ে চলে আসবে। অর্থাৎ এখানে যেটা হয় যে অ্যানোডে কি হয়? জারণ হয়। সো জিঙ্ক দণ্ড থেকে জিঙ্ক ধাতু কি করবে? ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আকারে সে এখন কোথায় চলে আসবে? দণ্ড থেকে হচ্ছে দ্রবণের মধ্যে চলে আসবে। অর্থাৎ দণ্ড থেকে জিঙ্ক ধাতুগুলা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আকারে হচ্ছে সে দ্রবণে চলে আসতেছে। আর সে যে ইলেকট্রনগুলা ছেড়ে দিছে, সেই ছেড়ে দেওয়া ইলেকট্রনগুলা হচ্ছে এখন এই দণ্ডের গায়ে লেগে আছে। ছেড়ে দেওয়া ইলেকট্রনগুলা কোথায় আছে? এই দণ্ডের গায়ে হচ্ছে তোমার লেগে আছে। তাহলে যেহেতু ইলেকট্রনগুলা দণ্ডের গায়ে লেগে আছে, ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ। এই জন্য তড়িৎ রাসায়নিক কোষে বা গ্যালভানিক কোষে অ্যানোড দণ্ড হচ্ছে তোমার নেগেটিভ দণ্ড। কারণ জিঙ্ক যে ইলেকট্রনগুলোকে ছেড়ে দিয়ে সে জিঙ্ক 2+ আকারে হচ্ছে সে দ্রবণে চলে আসছে, আর যে ইলেকট্রনগুলোকে ছেড়ে দিছে সেই ছেড়ে দেওয়া ইলেকট্রনগুলো হচ্ছে এই দণ্ডের গায়ে লেগে আছে। তাহলে ইলেকট্রনের চার্জ নেগেটিভ, এই জন্য তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক কোষে অ্যানোড হচ্ছে নেগেটিভ। আচ্ছা, তারপরে কি হয় দেখো, তারপরে যেটা হয় সেই ইলেকট্রনগুলা পরবর্তীতে হচ্ছে তারের মাধ্যমে অ্যানোড থেকে হচ্ছে সে আস্তে আস্তে ক্যাথোডের দিকে যাচ্ছে। তারের মাধ্যমে হচ্ছে ইলেকট্রনগুলো আস্তে আস্তে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে। তো অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাওয়ার পর ক্যাথোডের মধ্যে কি আছে? কপার সালফেট আছে। এই কপার সালফেটের মধ্যে কপার কিন্তু তোমার কি আছে? 2+ আকারে আছে। কপার সালফেটের মধ্যে কিন্তু কপার Cu2+ আকারে আছে। তো Cu2+ তখন কি করে? এই যে ইলেকট্রনগুলো তারের মাধ্যমে এখানে আসছে সে তখন ইলেকট্রনগুলোকে গ্রহণ করে। অর্থাৎ কপার 2+ ওই জিঙ্ক যে ইলেকট্রনগুলোকে ছেড়ে দিছিল সেগুলো তারের মাধ্যমে কপার 2+ এর কাছে চলে যায়। পরে কপার 2+ হচ্ছে সেই ইলেকট্রনগুলারে গ্রহণ করে সে কপার ধাতুতে পরিণত হয়ে সে দ্রবণ থেকে হচ্ছে তোমার দণ্ডের গায়ে হচ্ছে তোমার লেগে যায়। তার মানে এখানে উল্টা হচ্ছে, যে এখানে দ্রবণ থেকে হচ্ছে কপার 2+ আয়নগুলা ইলেকট্রনগুলারে গ্রহণ করে দেখো কপার ধাতুতে পরিণত হয়ে সে ক্যাথোড দণ্ডের গায়ে হচ্ছে লেগে যাচ্ছে। আর এখানে অ্যানোড কিন্তু আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অ্যানোড কেন ক্ষয়প্রাপ্ত হচ্ছে? কারণ দণ্ড থেকে দেখো জিঙ্ক ধাতুগুলা হচ্ছে তোমার দ্রবণে চলে আসতেছে, তাহলে এখানে দণ্ড হচ্ছে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আর এখানে ক্যাথোডগুলো আস্তে আস্তে হচ্ছে মোটা হচ্ছে, কারণ দ্রবণ থেকে কপার 2+ গুলা দণ্ডের গায়ে লেগে যাওয়ার কারণে দণ্ডগুলো আস্তে আস্তে মোটা হচ্ছে। এই জন্য গ্যালভানিক কোষে বা তড়িৎ রাসায়নিক কোষে ক্যাথোড আস্তে আস্তে হচ্ছে মোটা হয়, আর অ্যানোড হচ্ছে আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়। আর বুঝতেই পারতেছো অ্যানোড হচ্ছে নেগেটিভ, তাহলে কি ক্যাথোড কি হবে? ক্যাথোড হচ্ছে পজিটিভ হবে। এই জন্য তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক কোষে ক্যাথোড পজিটিভ, অ্যানোড নেগেটিভ। আর দেখো আলটিমেটলি কি হলো? তাহলে জিঙ্ক যে ইলেকট্রনগুলোকে ছেড়ে দিছিল সেই ছেড়ে দেওয়া ইলেকট্রনগুলো দেখো তারের মাধ্যমে এখান থেকে এখানে আসছে। তার মানে বর্তনী পূরণ হয়েছে। বর্তনী পূরণ হইলে কি হবে? বিদ্যুৎ প্রবাহিত হবে। এই জন্য তখন বিদ্যুৎ প্রবাহিত হয়। কিন্তু বিদ্যুৎ কোন দিকে প্রবাহিত হয়? দেখো ইলেকট্রন যাচ্ছে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, আর আমরা জানি ইলেকট্রন যেদিকে যায় বিদ্যুৎ হচ্ছে অলওয়েজ তার বিপরীত দিকে প্রবাহিত হয়, ফিজিক্সে পড়ছি। তাহলে অ্যানোড থেকে ক্যাথোডে হচ্ছে ইলেকট্রন যাচ্ছে, তাহলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে বিদ্যুৎ প্রবাহ হবে। তাহলে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে হয়। তার মানে এখানে আসলে কি হইলো দেখো, এখানে অ্যানোডে জারণ বিক্রিয়া, ক্যাথোডে হচ্ছে বিজারণ বিক্রিয়া হলো। এই জারণ বিজারণ বিক্রিয়াতে যে শক্তি উৎপন্ন হয়, জারণ বিজারণ বিক্রিয়াতে কি ধরনের শক্তি উৎপন্ন হয়? রাসায়নিক শক্তি উৎপন্ন হয়। তাহলে জারণ বিজারণ বিক্রিয়াতে যে রাসায়নিক শক্তি উৎপন্ন হয়, দেখো সেই রাসায়নিক শক্তি আলটিমেটলি কোথায় কনভার্ট হলো? তড়িৎ শক্তিতে কনভার্ট হলো। এই জন্য গ্যালভানিক কোষে বা তড়িৎ রাসায়নিক কোষে তাহলে জারণ বিজারণের রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে কনভার্ট হয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। বুঝা গেছে? একবারে ক্লিয়ার।
এখন আসো এখান থেকে তোমার এখন মন চাইতে পারে ভাই আমি টোটাল কোষ বিক্রিয়াটা লিখতে চাই। তাহলে দেখো এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে এই দুইটা বিক্রিয়াকে তুমি যোগ করো, তাহলেই তোমার টোটাল কোষের বিক্রিয়া চলে আসবে। অর্থাৎ এই গ্যালভানিক কোষের টোটাল বিক্রিয়াটা তুমি এই দুইটা বিক্রিয়াটা যোগ করলেই পাবা। তাহলে এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, এটা হলো বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে দুইটা অর্ধবিক্রিয়াকে তুমি যোগ করো এখন। তাহলে যোগ করলে দেখো জিঙ্কের সাথে কপার 2+ যোগ করো, দেখো -2 ইলেকট্রন +2 ইলেকট্রন কাটাকাটি চলে যাবে। তাহলে যোগ করলে এটা হয়ে যাবে জিঙ্ক 2+ প্লাস কপার। এটাই হচ্ছে তোমার গ্যালভানিক কোষ বা ভোল্টার কোষের হচ্ছে কোষ বিক্রিয়া, টোটাল কোষ বিক্রিয়া। জিঙ্কের সাথে কপার 2+ বিক্রিয়া করে জিঙ্ক 2+ প্লাস কপার উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে অনেকগুলো বেসিক হচ্ছে পারা গেছে। তাহলে এইভাবে হচ্ছে তোমার বিদ্যুৎ প্রবাহ হয়। এখন দেখো তাহলে এই যে পুরা পাত্র, এই পুরা পাত্রের মধ্যে জারণ হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় জারণ অর্ধকোষ। আর এখানে পুরা পাত্রের মধ্যে বিজারণ হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় বিজারণ অর্ধকোষ। এটাই বলছে। তাহলে বুঝছো যে তাহলে দেখো এই যে তাহলে জারণ অর্ধকোষ ও বিজারণ অর্ধকোষ। তাহলে দেখো যে পাত্রে জারণ অর্ধবিক্রিয়া ঘটে এটাকে জারণ অর্ধকোষ বলে, আর যে পাত্রে দেখো এই যে বিজারণ অর্ধবিক্রিয়া ঘটে সেটাকে হচ্ছে বিজারণ অর্ধকোষ বলে। আর প্রতিটি অর্ধকোষে দেখো তড়িৎদ্বার রূপে হচ্ছে তোমার ধাতব দণ্ডকে ওই ধাতুর লবণের দ্রবণে হচ্ছে বা তড়িৎ বিশ্লেষ্যতে হচ্ছে ডুবিয়ে রাখা হয়। দেখো প্রত্যেকটা অর্ধকোষে তড়িৎদ্বার হিসেবে দেখো একটা ধাতুর দণ্ডকে সেই ধাতুরই কোনো একটা লবণের দ্রবণের মধ্যে ডুবিয়ে রাখা হচ্ছে। যেমন জিঙ্কে দেখো জিঙ্কেরই একটা লবণ জিঙ্ক সালফেটের মধ্যে ডুবিয়ে রাখা হচ্ছে। আবার দেখো কপার দণ্ডকে কপারেরই একটা লবণ কপার সালফেটের মধ্যে ডুবিয়ে রাখা হচ্ছে। এটাই বলছে যে প্রতিটি অর্ধকোষে তড়িৎদ্বার রূপে ধাতব দণ্ডকে ধাতুর লবণের দ্রবণে বা তড়িৎ বিশ্লেষ্যে ডুবিয়ে রাখা হয়। আর এই দুইটা অর্ধকোষকে অনেক সময় লবণ সেতু দ্বারা হচ্ছে যুক্ত করা হয়। ঠিক আছে, এই দুইটা অর্ধকোষকে অনেক সময় কি করা হয় লবণ সেতু দ্বারা যুক্ত করা হয়। আচ্ছা লবণ সেতু কি? দেখো তড়িৎ কোষে ব্যবহৃত লবণ সেতু হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম নাইট্রেট বা অ্যামোনিয়াম নাইট্রেট বা সোডিয়াম সালফেটের 0.1 মোলার ঘনমাত্রার দ্রবণ ভর্তি উল্টানো ইউ আকৃতির হচ্ছে একটা কাঁচনল, যেটার দুই মুখে হচ্ছে তোমার তুলা ভর্তি থাকে এবং লবণ সেতুর দুই বাহু বা দুই প্রান্ত হচ্ছে তোমার দুইটা অর্ধকোষের মধ্যে ডুবানো থাকে। আচ্ছা লবণ কোষ হচ্ছে আসলে লবণ সেতু হইছে, একটু দেখো এখানে আমি লবণ সেতু আঁকি নাই, আমি একটু বলে দিই এখানে লবণ সেতুটা আসলে কি হবে জানো? এখানে লবণ সেতু হচ্ছে এই অর্ধকোষ দুইটার মধ্যে একটা ইউ আকৃতির হচ্ছে একটা কাঁচনল থাকে। দেখো অর্ধকোষ দুইটার মধ্যে দেখো এরকম একটা ইউ আকৃতির হচ্ছে একটা কাঁচনল আছে। এই যে দেখো ইউ আকৃতির হচ্ছে একটা কাঁচনল। আচ্ছা অন্য কালি দিয়ে আঁকি তাহলে দেখতে ভালো লাগবে। দেখো এই যে নীল কালি দিয়ে আঁকি, তাহলে এই যে দেখো ইউ আকৃতির হচ্ছে একটা কাঁচনল আছে। তাহলে ইউ আকৃতির হচ্ছে একটা উল্টানো কাঁচনল এই দুইটা অর্ধকোষের মধ্যে হচ্ছে ডুবানো থাকে। এর মধ্যে একটা প্রান্ত হচ্ছে একটার মধ্যে ডুবানো থাকে, আরেকটা প্রান্ত হচ্ছে আরেক দ্রবণের মধ্যে ডুবানো থাকে। আর এই ইউ আকৃতির কাঁচনলের হচ্ছে তোমার দুই প্রান্তে হচ্ছে তোমার তুলা থাকে, তুলা এখানে একটু তুলা থাকে, আর এর মাঝখানে হচ্ছে এই ইউ আকৃতির কাঁচনলের ভিতরে 0.1 মোলার ঘনমাত্রার হচ্ছে তোমার লবণ থাকে। হতে পারে সেটা পটাশিয়াম ক্লোরাইড, হতে পারে সেটা পটাশিয়াম নাইট্রেট, হতে পারে সেটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট অথবা সোডিয়াম সালফেট। এই সমস্ত লবণগুলা থাকে, একটু মাথায় রাখবা। লবণ সেতুতে তাহলে কোন লবণগুলা থাকে এটা একটু ইম্পর্টেন্ট। পটাশিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম নাইট্রেট বা অ্যামোনিয়াম নাইট্রেট বা সোডিয়াম সালফেটের হচ্ছে তোমার দ্রবণ থাকে 0.1 মোলার ঘনমাত্রার দ্রবণ থাকে। আচ্ছা এবার আসা হচ্ছে তাহলে লবণ সেতুর কিছু বৈশিষ্ট্য আছে। দেখো লবণ সেতুতে যেই লবণটা ইউজ করা হয় বা যেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ইউজ করা হয় সেটার ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগ হচ্ছে প্রায় সমান হয়। যেমন ধরো তুমি লবণ সেতুতে পটাশিয়াম ক্লোরাইড ইউজ করতেছো, তাহলে সেখানে পটাশিয়াম আয়ন আর হচ্ছে ক্লোরাইড আয়ন এই দুইটার গতিবেগ হচ্ছে প্রায় সমান থাকবে। তারপরে লবণ সেতুতে তুমি যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করতেছো যেমন পটাশিয়াম ক্লোরাইড, সেটা তড়িৎ কোষের দ্রবণের সাথে কোনো বিক্রিয়া করবে না। তার মানে আমাদের ওই এক্সাম্পলে পটাশিয়াম ক্লোরাইডটা সে কি করবে না, সে হলো তোমার জিঙ্ক সালফেট বা কপার সালফেটের সাথে কোনো বিক্রিয়া করবে না, এটা বলা হচ্ছে। তারপরে তড়িৎ বিশ্লেষ্যের যে আয়ন দুইটা অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইডের যে পটাশিয়াম আয়ন বা ক্লোরাইড আয়ন সেটা হচ্ছে অ্যানোড বা ক্যাথোডে কোনো বিক্রিয়া করবে না বা অ্যানোড বা ক্যাথোডে কোনো জারিত বা বিজারিত হবে না। মানে সোজা কথা হচ্ছে এই তড়িৎ বিশ্লেষ্য বা পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে ওই দ্রবণের সাথেও কোনো বিক্রিয়া করবে না, আবার সে অ্যানোড বা ক্যাথোডে কোনো জারণ বিজারণ বিক্রিয়া করবে না। ঠিক আছে, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এবার আসো লবণ সেতুর ভূমিকা।
লবণ সেতুর ভূমিকা একটু মেডিকেলে আসে, পয়েন্টগুলো থেকে প্রশ্ন আসে যে দুইটা অর্ধকোষের পরোক্ষ সংযোগকারী রূপে লবণ সেতু ভূমিকা রাখে। তাহলে লবণ সেতু হচ্ছে দুইটা অর্ধকোষের মধ্যে পরোক্ষ সংযোগ করতে সে ভূমিকা রাখে। আবার লবণ সেতু কি করতেছে, কোষের হচ্ছে তোমার বর্তনী পূর্ণ করতেছে এবং উভয় অর্ধকোষে হচ্ছে বৈদ্যুতিক চার্জের সে নিরপেক্ষতা বজায় রাখতেছে। তিনটা কাজ করতেছে দেখো। তাহলে পরোক্ষ সংযোগকারী রূপে সে কি করতেছে, পরোক্ষ সংযোগকারী রূপে হচ্ছে লবণ সেতু ভূমিকা রাখতেছে। লবণ সেতু কোষের বর্তনী পূর্ণ করতেছে আর উভয় অর্ধকোষে বৈদ্যুতিক চার্জের হচ্ছে সে নিরপেক্ষতা বজায় রাখতেছে। আচ্ছা, বৈদ্যুতিক চার্জের নিরপেক্ষতা হচ্ছে সে কেমনে বজায় রাখতেছে, এই জিনিসগুলো হচ্ছে একটু মনে রাখতে হবে। সুইটি বলছে ভাইয়া পড়ালেখার অবস্থা খুবই খারাপ, ক্লাস করি না, ম্যাথ ফিজিক্স পড়েই শেষ হচ্ছে না। ওকে, তুমি যদি ফার্স্ট টাইমার হয়ে থাকো সুইটি, ঠিক আছে, তাহলে তোমাকে এখন যেটা করতে হবে, যদি বেশি খারাপ অবস্থা হয় আমি বলবো যে আপাতত মেডিকেলের প্রিপারেশন আমাদের ক্লাসগুলো দেখা বন্ধ রেখে তুমি আপাতত হচ্ছে টেস্ট পেপার ভিত্তিক সলভ করো। শুনো, আমি সবচেয়ে শর্টকাট বলি, যদি কেউ ফার্স্ট টাইমার থাকো এইচএসসি পরীক্ষার সবচেয়ে শর্টকাট সাজেশন হচ্ছে টেস্ট পেপারে তুমি বিগত বছরের ভাই প্রশ্নগুলো সলভ করো। তোমার আর কিচ্ছু করা লাগবে না, তুমি শর্ট সিলেবাস ধরে ধরে গত 3, 4, 5 বছরে শুধু বোর্ডে যত টাইপের প্রশ্ন আসছে শর্ট সিলেবাসে, তুমি যদি সেই প্রশ্নগুলোও যদি ভাই সলভ করে যাও এবং সব চ্যাপ্টার পড়া লাগবে না, তুমি এখন টার্গেট করো, ধরো তোমার ফিজিক্সের চ্যাপ্টার আছে ধরো 6টা, তুমি 3টা বা 4টা চ্যাপ্টার তুমি টার্গেট করো যে ফার্স্ট পেপারের এই 4টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারের হচ্ছে এই 4টা চ্যাপ্টার তুমি পড়বা, কারণ 4টা করে চ্যাপ্টার পড়লেই কিন্তু A+ তোলা যায়। তুমি সেইগুলো হচ্ছে এখন টার্গেট করো। ম্যাথও সেম, যে শর্ট সিলেবাসে যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে সব পড়া লাগবে না, 2-3টা চ্যাপ্টার বাদ দিয়ে বাকি চ্যাপ্টারগুলো তুমি হচ্ছে গত 5 বছরের শুধু বোর্ডের প্রশ্ন, ওই শর্ট সিলেবাস থেকে কি কি প্রশ্ন আসছে এই চ্যাপ্টারের যদি সলভ করে যেতে পারো, অবশ্যই বুঝে বুঝে, মুখস্থ না, একটু বুঝে বুঝে যদি সলভ করে যেতে পারো, ইনশাল্লাহ তুমি A+ পেয়ে যাবা। A+ ইনশাল্লাহ আটকাবে না। এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট হচ্ছে সলিউশন। যেমন তোমরা যারা আমাদের ওয়ান শট ক্লাসগুলো দেখতেছো, আমাদের ওয়ান শট ক্লাসগুলো কিন্তু এটাই হচ্ছে যে প্রথম 3, 4, 5 ঘন্টা হচ্ছে আমরা একটু কেমিস্ট্রিতে বেসিক পড়ায়, দেন আমরা কিন্তু বোর্ডের প্রশ্নই শর্ট সিলেবাস থেকে গত 5 বছরে যতগুলো প্রশ্ন আসছে সেই বোর্ডের প্রশ্নগুলো আমরা জাস্ট একটু টাইপ ধরে ধরে সলভ করা দিচ্ছি। তার আগে আমরা একটু বেসিক ক্লিয়ার করে জাস্ট টাইপ ধরে ধরে সলভ করা দিচ্ছি। সো এটা যারা একটু বুঝে বুঝে আমাদের সাথে সাথে ক্লাসগুলো দেখবে, সলভ করবে, ওর কিন্তু কেমিস্ট্রি কিন্তু হয়ে যাচ্ছে। তো জিনিসটা এরকমই। বা তুমি আমাদের ওয়ান শট না, আরো অনেক প্ল্যাটফর্ম আছে, সব জায়গাতে যত প্ল্যাটফর্মে দেখবে যে ওয়ান শট নিচ্ছে, সবগুলো ওয়ান শট কিন্তু আসলে এই সিক্রেটটাই তারা মেনটেন করে বা আমরা মেনটেন করি। ওপেন সিক্রেট আসলে এটা, যে আমরা একটু বেসিক পড়ায় গত 5 বছরের হচ্ছে শর্ট সিলেবাসের ওই প্রশ্নগুলোর বিভিন্ন টাইপ ধরে সলভ করা দেয়। এইটুকু বুঝে বুঝে পড়তে পারলেই তুমি এইচএসসিতে A+ পাবা। সো এটা এখন তোমরা টার্গেট করো। এখন তোমার সব পড়ারও দরকার নাই, অত কিছু এখন পড়ারও দরকার নাই। আর টেস্ট পেপার সলভ করতে যে যদি তোমার কোনো জায়গায় বেসিকে আটকে যাও, তখন তুমি মেইন বইটার হেল্প নিবা, মেইন বইয়ের সূত্রগুলা দেখবা, সূত্রগুলা কিভাবে আসছে, কোন সূত্রের কোনটা কি আসলে, এইগুলো একটু বোঝার চেষ্টা করলেই দেখবা যে ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু ইজি। বিশেষ করে ফিজিক্সে ম্যাথ করতে যে আমরা কিন্তু অনেকে বুঝি না যে একটা সূত্র, কথার কথা, ধরো সূত্র কি বলবো, ফিজিক্সের ধরো একটা সূত্র তোমাকে কি বলা যায়, ধরো PV = nRT, সহজ একটা সূত্র। এই PV = nRT সূত্রে P কি, V কি, N কি, R কি, T কি, N = W/M লেখা যায়, W কি, M কি, এগুলো যদি একটু ডিটেলস বুঝে পড়ো, তোমার দেখবা যে PV = nRT সূত্র দিয়ে যত ম্যাথ আসে তুমি কিন্তু পরীক্ষায় ধরতে পারবা, বা একটু ঘুরে দিলেও তুমি পারবা। কারণ তুমি জানো যে এটা থাকলে এটা দিয়ে এটা বের করা যায়, এটা দিয়ে ওটা বের করতে পারলেই তো আলটিমেটলি আমি P এর মান বের করতে পারবো। তখন কিন্তু মাথার মধ্যে আইডিয়া চলে আসে, বুঝছো? কিন্তু আমরা এগুলো কেন পারি না? কারণ আমরা দেখা যায় মুখস্থ করি। PV = nRT দিয়ে আমরা 1-2টা টাইপ ম্যাথ করছি, একটু ঘুরে দিলে আমরা আর পারি না। এই জন্য সূত্র পড়ার সময় সূত্রের কোন জিনিসটা কি বুঝায় সেটা একটু বুঝে বুঝে পড়লে আর একটু প্র্যাকটিস করলে কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে পারা যায়, বুঝছো? এগুলাই। আচ্ছা, এবার আসা হচ্ছে লবণ সেতু। তাহলে লবণ সেতু কি করে? পরোক্ষ সংযোগকারীর রূপে ভূমিকা রাখে। দেখো, লবণ সেতু দুইটা অর্ধকোষের মধ্যে হচ্ছে পরোক্ষ সংযোগ পালন করতেছে, পরোক্ষ সংযোগ তৈরি করতেছে। আবার লবণ সেতু দেখো কি করতেছে, সে দুইটা অর্ধকোষের মধ্যে হচ্ছে সে বর্তনী পূরণ করতেছে। আবার সেই দুইটা অর্ধকোষে হচ্ছে চার্জের নিরপেক্ষতা বজায় রাখা আছে। এটা একটু ইম্পর্টেন্ট। একটা লবণ সেতু কেমনে চার্জের নিরপেক্ষতা বজায় রাখে এটা অনেকে বুঝে না। চলো আমরা একটু হালকা করে বুঝাই দিই। দেখো, তোমরা একটা খেয়াল করো, এখানে কি হচ্ছে যে জিঙ্ক ধাতুগুলা দেখো ইলেকট্রন ত্যাগ করে সে জিঙ্ক 2+ আকারে হচ্ছে সে দ্রবণে চলে আসতেছে। এরকম যদি সবগুলা জিঙ্ক ধাতু আস্তে আস্তে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে যদি জিঙ্ক 2+ আকারে এই দ্রবণের মধ্যে আসতে থাকে, একটা সময় দেখবা যে সেই দ্রবণে হচ্ছে ধনাত্মক চার্জের পরিমাণ কিন্তু অনেক বেশি হবে, তাই না?
কারণ সবগুলা জিঙ্ক যদি এরকম জিঙ্ক 2+ আকারে দ্রবণের মধ্যে চলে আসে, তাহলে সেই দ্রবণের মধ্যে অনেক বেশি পরিমাণে জিঙ্ক 2+ আসলে একটু পরে দেখবা যে সেই দ্রবণের পজিটিভ চার্জ হচ্ছে অনেক বেশি হয়ে যাবে, কারণ এই দ্রবণের মধ্যে এখন শুধু জিঙ্ক 2+ই বেশি বেশি আছে, তাহলে এই দ্রবণের পজিটিভ চার্জ অনেক বেশি হবে। আবার খেয়াল করো, কপার সালফেট দ্রবণের মধ্যে কপার 2+ও আছে, আবার সালফেট 2- আছে। এখন এর মধ্যে যদি শুধু কপার 2+ গুলা এরকম ইলেকট্রন গ্রহণ করে সে যদি চার্জ মুক্ত হয়ে সে যদি মনে করো তোমার দণ্ডের গায়ে চলে যায়, তাহলে দ্রবণে দেখবা যে একটা সময় কপার 2+ বলে কিছু থাকবে না, তাহলে তখন সেই দ্রবণে হচ্ছে শুধু সালফেট থাকবে, আর সালফেটের চার্জ কি নেগেটিভ, তার মানে এই দ্রবণটা একটা সময় হচ্ছে তোমার নেগেটিভ চার্জ হয়ে যাবে, শুধু সেখানে আর কোনো পজিটিভ চার্জ থাকবে না, তখন এই দ্রবণটা পুরোপুরি নেগেটিভ চার্জ হয়ে যাবে। দ্যাট মিন্স এই দ্রবণটা পজিটিভ চার্জ হয়ে যাবে, আর এই দ্রবণটা তখন সালফেট আয়ন বেশি থাকার কারণে সেটা নেগেটিভ চার্জ হয়ে যাবে। আচ্ছা, হইলে তখন প্রবলেমটা কি? তখন প্রবলেম হচ্ছে নতুন করে আর কোনো জিঙ্ক ধাতু ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আকারে সে আর দ্রবণে আসতে পারবে না। কেন? কারণ দেখো, এই দ্রবণটা যদি অলরেডি পজিটিভ চার্জ হয়ে যায়, তাহলে নতুন করে কিন্তু আর কোনো জিঙ্ক ধাতু ইলেকট্রন ত্যাগ করে সে জিঙ্ক 2+ আকারে সে আর দ্রবণে আসতে পারবে না। কেন পারবে না? কারণ তখন এই পজিটিভ চার্জ, এই জিঙ্ক 2+ এর যে পজিটিভ চার্জ আছে একে বিকর্ষণ করবে, ওরা আর আসতে দিবে না। ফলে নতুন করে কিন্তু আর কোনো জিঙ্ক 2+ দ্রবণে আসতে পারতেছে না, কারণ পজিটিভ চার্জকে হচ্ছে বিকর্ষণ করে। তাহলে নতুন করে যদি জিঙ্ক 2+ যদি দ্রবণের মধ্যে আসতে না পারে এই বিকর্ষণের কারণে, তার মানে নতুন করে সেই ইলেকট্রন ত্যাগ করবে না, এটা হচ্ছে কাহিনী। আবার যে ইলেকট্রনগুলো ত্যাগ করতেছে সেই ইলেকট্রনগুলো দেখো তারের মাধ্যমে এখান থেকে এখানে আসতেছে। এখন এই দ্রবণের চার্জ যদি নেগেটিভ হয়ে যায়, এই দ্রবণের চার্জ নেগেটিভ হয়ে গেলে সে কিন্তু নতুন করে আর এখানে কোনো ইলেকট্রনকে আসতে দিবে না, কারণ ইলেকট্রনের চার্জও নেগেটিভ, এই দ্রবণের চার্জও নেগেটিভ। তো নেগেটিভকে কি করে? বিকর্ষণ করে। তো নেগেটিভকে বিকর্ষণ করার কারণে সে নতুন করে হচ্ছে আর কোনো ইলেকট্রনকে এখানে আসতে দিচ্ছে না। ফলে ইলেকট্রন কিন্তু আলটিমেটলি তখন আর এখানে না আসতে পারলে বর্তনী কমপ্লিট হবে না। আর বর্তনী কমপ্লিট না হলে কি হবে না? বর্তনী কমপ্লিট না হলে কোনো তড়িৎ প্রবাহ হবে না, তার মানে এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে বন্ধ হয়ে যাবে। কিন্তু তুমি যদি এখন এখানে লবণ সেতু যোগ করো, দেখো লবণ সেতুর যেটা ক্যাটায়ন পটাশিয়াম প্লাস, এই ক্যাটায়নটা তখন দেখবে যে এখানে নেগেটিভ চার্জ বেশি, তো তখন সেই ক্যাটায়নটা হচ্ছে যেখানে নেগেটিভ চার্জ বেশি সেখানে চলে যাবে, সেখানে চলে যেয়ে এই পজিটিভ চার্জটা নেগেটিভ চার্জকে হচ্ছে ব্যালেন্স করবে। ফলে এই দ্রবণের হচ্ছে তোমার আবার চার্জের নিরপেক্ষতা বজায় থাকবে। আবার এই লবণ সেতুর ধরো যেটা নেগেটিভ অ্যানায়ন ক্লোরাইড মাইনাস, সে দেখবে যে এখানে পজিটিভ চার্জের পরিমাণ বেশি, তো সেই ক্লোরাইড মাইনাসটা হচ্ছে এখানে আসবে, এসে সেই পজিটিভ চার্জটাকে হচ্ছে ব্যালেন্স করে দিবে। ফলে এখানে চার্জের নিরপেক্ষতা বজায় থাকবে। তার মানে এটা পজিটিভ চার্জ ছিল, এখানে হচ্ছে লবণ সেতুর নেগেটিভ চার্জটা এখানে এসে এই নেগেটিভ চার্জটা পজিটিভ চার্জকে ব্যালেন্স করে দিচ্ছে। ব্যালেন্স করে দেওয়ার কারণে একটা সময় হচ্ছে এখানে পজিটিভ চার্জগুলো চলে যায়, আবার এখানে চার্জের নিরপেক্ষতা বজায় থাকবে। সো চার্জের নিরপেক্ষতা বজায় থাকলে আবার এখানে হচ্ছে আগের মতো হচ্ছে জিঙ্ক হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আসবে, আবার সে আগের মতো হচ্ছে তড়িৎ প্রবাহ হবে। আবার সেম ভাবে লবণ সেতুর পজিটিভ চার্জ যখন এখানে আসবে, পজিটিভ চার্জ এই নেগেটিভ চার্জকে ব্যালেন্স করে দেওয়ার কারণে এখানেও চার্জের নিরপেক্ষতা বজায় থাকবে। সো আগের মতো হচ্ছে ইলেকট্রনগুলো সুন্দর করে হচ্ছে এখানে এসে বর্তনী পূরণ করতে পারতেছে, ফলে হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ হবে। এটাই হচ্ছে লবণ সেতুর মেইন কাজ। তার মানে লবণ সেতু আলটিমেটলি কি করে? উভয় অর্ধকোষে দেখো বৈদ্যুতিক চার্জের নিরপেক্ষতা বজায় রাখে। সে কোনো পাশকে পজিটিভ বা নেগেটিভ হইতে দিচ্ছে না, সে সব পাশকে সে ব্যালেন্স করে রাখতেছে, এই জন্য তড়িৎ প্রবাহ হয় ঠিক মতো। এখন তুমি যদি লবণ সেতু ইউজ না করো, তাহলে দেখা যাবে যে এই তড়িৎ কোষটা একটু পরেই হচ্ছে নষ্ট হয়ে যায়। একটু পরেই কেন নষ্ট হয়ে যায়? কারণ এই যে এটা পজিটিভ হয়ে যায়, এটা নেগেটিভ হয়ে যায়, আর হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ হয় না। কিন্তু যেই তুমি লবণ সেতু দিবা, লবণ সেতুর প্লাস মাইনাস চার্জগুলো এই প্লাস মাইনাসকে ব্যালেন্স করে দেয়, ফলে আবার এখানে তড়িৎ প্রবাহ হয়ে তোমার কোষটা সচল হয়ে যায়। এটাই হচ্ছে লবণ সেতুর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে এবার বুঝতে পারছো যে লবণ সেতু কিভাবে বৈদ্যুতিক চার্জের নিরপেক্ষতা বজায় রাখে। আই হোপ পুরো কনসেপ্টটা হচ্ছে ক্লিয়ার। এইভাবেই এখন আসলে লবণ সেতুতে হচ্ছে কি কি লবণ ইউজ করা হয়, এটা পরীক্ষায় আসে। পটাশিয়াম ক্লোরাইড বারবার পড়বা, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট, এর 0.1 মোলার জলীয় দ্রবণে হচ্ছে সামান্য পরিমাণে জিলেটিন অথবা সামুদ্রিক শৈবাল থেকে তৈরি এগার নামক এক ধরনের জিনিস মিশিয়ে উত্তপ্ত করা হয়। পরে সেই দ্রবণটাকে ইউ আকৃতির একটা কাচের নলের মধ্যে নিয়ে ঠান্ডা করলেই জেলির মতো শক্ত হয়ে যায়। এটাই হচ্ছে লবণ সেতু। ঠিক আছে, তাহলে দেখো অলরেডি হচ্ছে আমরা পড়ে ফেলছি। এখন একটা জিনিস মনে রাখবা, তাহলে আমরা গ্যালভানিক কোষের স্ট্রাকচার কিন্তু পড়ায় ফেলছি। এখন এই গ্যালভানিক কোষে যে বিদ্যুৎ প্রবাহ হয়, সেই বিদ্যুৎ প্রবাহটা ভোল্ট মিটার এককে পরিমাপ করলে 1.1 ভোল্ট হয়।
তার মানে একটা গ্যালভানিক কোষ 1.1 ভোল্ট বিভব পার্থক্যের হচ্ছে বিদ্যুৎ তৈরি করে, এটা একটু মনে রাখবা। তাহলে এগুলো আমরা পড়ায় ফেলছি। দেখো গ্যালভানিক কোষের দেখছো যে অ্যানোডের জারণ অর্ধবিক্রিয়া, ক্যাথোডের বিজারণ অর্ধবিক্রিয়া, আর দেখো টোটাল কোষ বিক্রিয়া সবগুলা কিন্তু আমরা দেখাইছি। এই যে জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, দেখো টোটাল কোষ বিক্রিয়া আমরা সব পড়ায় ফেলছি, ঠিক আছে। ওকে, এখন আসা হচ্ছে কোষ বিভব। কোষ বিভব বলতে কি বোঝায়? দেখো অ্যানোডে কি হয়? জারণ হয়। তাহলে অ্যানোডের যে জারণ বিভব আর ক্যাথোডে কি হয়? বিজারণ হয়। তাহলে ক্যাথোডের বিজারণ বিভব এই দুইটাকে যোগ করলে হচ্ছে আমরা টোটাল কোষ বিভব পাবো। তাহলে কোষ বিভব হচ্ছে অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভব এই দুইটাকে যোগ করলে হচ্ছে আমরা কোষ বিভব বা কোষটার তড়িৎচালক বল বা কোষের তড়িৎচালক শক্তি পাবো। এই তড়িৎচালক শক্তিকে ফিজিক্সে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স বা সংক্ষেপে ইএমএফ বলা হয়। তাহলে কোষের তড়িৎচালক শক্তি বা ইএমএফ বলতে কি বোঝায়? যে অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভব এই দুটাকে যোগ করলে আমরা যেটা পাই সেটাই হচ্ছে তোমার কোষ বিভব বা কোষের তড়িৎচালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ। অর্থাৎ তাহলে ইএমএফ কে তাহলে আমরা এভাবে লিখতে পারি, ইএমএফ কে তাহলে আমরা ই সেল দিয়ে লিখতে পারি। অর্থাৎ ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট অ্যানোডের হচ্ছে তোমার জারণ বিভব প্লাস হচ্ছে ই নট ক্যাথোডের বিজারণ বিভব। কারণ বুঝতেই পারতেছো অ্যানোডে কি হয়? জারণ হয়, ক্যাথোডে হচ্ছে বিজারণ হয়। তাহলে ই নট অ্যানোডের জারণ বিভব প্লাস ই নট ক্যাথোডের বিজারণ বিভব এই দুটাকে যোগ করলে ই নট পাওয়া যায়। আচ্ছা, ই নট দিয়ে কি বোঝায়? ই নট দিয়ে আসলে প্রমাণ বিভব বোঝায়। অবশ্যই মাথায় রাখবা শুধু ই সেল। এখন আমি একটু হালকা করে বলি, শুধু ই সেল এটা দিয়ে আসলে হচ্ছে সেল মানে কোষ, শুধু ই সেল দিয়ে হচ্ছে তোমার কোষ বিভব বোঝায়। আর ই এর উপরে যদি একটা নট দাও তাহলে এটা হচ্ছে প্রমাণ কোষ বিভব বোঝায়, ঠিক আছে, আর কিছু না। এখন প্রমাণ কোষ বিভব কি? প্রমাণ কোষ বিভব হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 এটিএম চাপে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 এটিএম চাপে এবং 1 মোলার ঘনমাত্রা বিশিষ্ট তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে কাজ করলে কোষের যে বিভব পাওয়া যায় সেটাকেই প্রমাণ কোষ বিভব বলে। বুঝতে পারছো? তাহলে ই নট সেল দিয়ে হচ্ছে তোমার প্রমাণ কোষ বিভব বোঝায়, আর শুধু ই সেল দিয়ে শুধু কোষ বিভব বোঝায়। শুধু ই সেল দিয়ে হচ্ছে তোমার কি বোঝায়? শুধু কোষ বিভব বোঝায়। এখানে আর কোনো প্রমাণ অবস্থা নাই। তাহলে নট দিলে প্রমাণ অবস্থা বোঝায়, তাহলে ই নট সেল দিয়ে প্রমাণ কোষ বিভব বোঝায়, আর শুধু ই সেল দিয়ে তোমার হচ্ছে কোষ বিভব বোঝায়। ঠিক আছে, তাহলে এইটুকু জিনিস মাথায় রাখবা। আর প্রমাণ কোষ বিভব মানে কি? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 এটিএম চাপে 1 মোলার ঘনমাত্রার যদি আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ইউজ করি তাহলে কোষের যে বিভবটা পাওয়া যায় সেটারে বলা হয় প্রমাণ কোষ বিভব। বুঝছো? এটা হচ্ছে কাহিনী। ওকে, তাহলে প্রমাণ কোষ বিভব ইজ ইকুয়াল টু কি? প্রমাণ অ্যানোডের জারণ বিভব প্লাস প্রমাণ ক্যাথোডের বিজারণ বিভব। কারণ একটা বেসিক তো সবাই জানো, অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়। ঠিক আছে, তাহলে অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব যোগ করলে তুমি প্রমাণ কোষ বিভব পাবা। এখন আরেকটা বেসিক আমি তোমাদেরকে একটু বলে দেই। দেখো ই নট অ্যানোড জারণ বিভব, দেখো ই নট অ্যানোড অক্স, অক্স শব্দটার মানে হচ্ছে অক্সিডেশন, অক্সিডেশনের বাংলা কি? জারণ। তাহলে ই নট অ্যানোডের জারণ বিভব বুঝাচ্ছে। আবার ই নট ক্যাথোড অক্স, অক্স মানে অক্সিডেশন, তার মানে এটা ক্যাথোডের জারণ বিভব বুঝাচ্ছে। আবার দেখো ই নট ক্যাথোড রেড, রেড মানে রিডাকশন, তাহলে ক্যাথোডের রিডাকশন মানে ক্যাথোডের বিজারণ বিভব। আবার ই নট অ্যানোডের পাশে যদি রেড লেখো তাহলে রিডাকশন মানে অ্যানোডের বিজারণ বিভব বোঝাচ্ছে। তাহলে অ্যানোডের জারণ বিভবও আছে, বিজারণ বিভবও আছে, আবার ক্যাথোডের জারণ বিভবও আছে, বিজারণ বিভবও আছে। কিন্তু আলটিমেটলি অ্যানোডে কি হয়? জারণ হয়, এই জন্য অ্যানোডের জারণ বিভব, আর ক্যাথোডে বিজারণ হয়, ক্যাথোডের বিজারণ বিভব। এই দুটাকে যোগ করলে কোষ বিভব পাওয়া যায়। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে সূত্র। আচ্ছা, এখন আসো একটু হালকা করে আমি একটু বলি, এই জিনিসগুলো একটু হালকা একটু করে বলি। তাহলে দেখো যে জিনিসটা বুঝাচ্ছিলাম যে ই নট অ্যানোড লিখলাম, লেখে অক্স লিখলাম মানে অক্সিডেশন, মানে অ্যানোডের অক্সিডেশন বুঝাচ্ছ মানে জারণ বিভব, তাহলে এটা হচ্ছে অ্যানোডের জারণ বিভব। আর দেখো ই নট ক্যাথোড রেড মানে কি? রিডাকশন মানে বিজারণ, তাহলে এটা হচ্ছে ক্যাথোডের বিজারণ বিভব। তাহলে এই দুটাকে যদি যোগ করো ই নট অ্যানোডের অক্সিডেশন প্লাস ই নট ক্যাথোডের রিডাকশন, তার মানে অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব, এই দুটাকে যোগ করলে হচ্ছে তুমি টোটাল কোষ বিভব পাবা, ই নট সেল পাবা। ই নট সেল দিয়ে প্রমাণ কোষ বিভব বোঝায়, তার মানে ই নট সেল ইজ ইকুয়াল টু এটা প্লাস এইটা। তাহলে এটা হচ্ছে একটা সূত্র।
এখন আরেকটি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে জারণ বিভব বিজারণ বিভব এই দুইটার হচ্ছে মান সমান, শুধুমাত্র চিহ্ন বিপরীত। যেমন একটা এক্সাম্পল দিই, ধরো জিঙ্কের জারণ বিভব যদি প্লাস 0.76 ভোল্টেজ হয়, তাহলে জিঙ্কের বিজারণ বিভবের মান হচ্ছে মাইনাস 0.76 ভোল্টেজ। তার মানে মনে রাখবা জারণ বিভব আর বিজারণ বিভব এগুলার মান সমান, জাস্ট প্লাস মাইনাস উল্টা, চিহ্ন উল্টা। তাহলে বলো তো ই নট সেল ইজ ইকুয়াল টু আমরা ই নট কি লিখতে পারি, অ্যানোডের জারণ বিভব প্লাস হচ্ছে ই নট ক্যাথোডের আমরা কি লিখতে পারি, ক্যাথোডের হচ্ছে আমরা বিজারণ বিভব লিখতে পারি, তাই না? লিখলাম। আচ্ছা এখন আসো, ধরো অ্যানোডের জারণ বিভব এটাকে আমরা বাদ দিয়ে দিই, ধরো আমরা অ্যানোডের বিজারণ বিভব নিয়ে কাজ করতে চাই, কোনো সমস্যা আছে? কারণ আমরা এইমাত্র বলছি জারণ বিভব বিজারণ বিভব মান সমান, শুধু চিহ্ন বিপরীত। তাহলে জারণ বিভবকে আমি যদি বিজারণ বিভব লিখি মান সমান, খালি মাইনাস দিয়ে দিতে হবে। তাহলে এইভাবেও কিন্তু আমি লিখতে পারি, দেখছো এইভাবেও কিন্তু চাইলে আমি কি করতে পারি, লিখতে পারি। কারণ দেখো জারণ বিভব বিজারণ বিভব মান সমান, খালি চিহ্ন উল্টা। তাহলে প্লাসের আগে যদি আমি একটা মাইনাস দিয়ে বলি যে মাইনাস ই নট অ্যানোডের বিজারণ বিভব, একই কথা। তাহলে এইভাবেও কিন্তু সূত্রটাকে আমি লিখতে পারি। আবার খেয়াল করে দেখো ক্যাথোডের বিজারণ বিভব, চাইলে এটাকে আমি চেঞ্জ করে এভাবেও লিখতে পারি। দেখো ক্যাথোডের বিজারণ বিভব চাইলে এটাকেও চেঞ্জ করে আমি মাইনাস ই নট ক্যাথোডের জারণ বিভবও লিখতে পারি, একই কথা। কারণ এইমাত্র আমি বলছি জারণ বিজারণ এই দুইটা বিভবের মান সমান, শুধু চিহ্ন বিপরীত। তাহলে ই নট ক্যাথোডের বিজারণ বিভব তার জায়গায় আমি মাইনাস ই নট অ্যানোডের ক্যাথোডের জারণ বিভব লিখতে পারি, একই কথা। তাহলে এইভাবে হচ্ছে সূত্রগুলোকে চেঞ্জ করা যায়। তাহলে এটাও ইজ ইকুয়াল টু এটা, এটা ইজ ইকুয়াল টু এটা, আবার এটা ইজ ইকুয়াল টু এটাই, সবগুলো হচ্ছে সেম আসলে। কারণ ওই যে জারণ বিভব বিজারণ বিভব মান সমান, খালি চিহ্ন বিপরীত। এই জন্য আমি জারণ বিভবের জায়গায় বিজারণ বিভবও লিখতে পারি, একই কথা, সামনে একটা মাইনাস দিয়ে দিতে হবে। সেম ভাবে আমি বিজারণ বিভবের জায়গায় জারণ বিভব লিখতে পারি, একই কথা, সামনে একটা মাইনাস দিয়ে দিতে হবে, শেষ। ওকে, তাহলে পারা যাবে এইভাবে সূত্রগুলোকে তাহলে লেখা যায়। এইভাবেই ওরা এই যে তিনটা সূত্র বানাইছে যে ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট অ্যানোডের জারণ বিভব প্লাস ই নট ক্যাথোডের বিজারণ বিভব, এটা হচ্ছে মেইন সূত্র। পরে এখান থেকে মান চেঞ্জ করে দিছে, অ্যানোডের জারণ বিভবের জায়গায় দেখো এখানে ওরা অ্যানোডের বিজারণ বিভব নিছে, এই জন্য মাইনাস হয়ে গেছে। এটা এইভাবে চেঞ্জ করে তুমি লিখতে পারবা চাইলে, তাহলে পারা যাবে। তাহলে এবার আসো হচ্ছে তড়িৎদ্বার এবং তড়িৎ কোষ লেখার হচ্ছে সাংকেতিক চিহ্ন এবং রীতি। তাহলে তড়িৎদ্বার এবং তড়িৎ কোষ লেখার হচ্ছে তোমার সাংকেতিক চিহ্ন এবং রীতিগুলো হচ্ছে আমরা একটু দেখি। তাহলে তড়িৎদ্বার বলতে ওই যে ধাতব দণ্ডকে বোঝায়। তাহলে সেই তড়িৎদ্বার ও তড়িৎ বিশ্লেষের সংস্পর্শে তলের যে স্থানটিকে এটা একটা খাড়া রেখা বা একটা তির্যক রেখা দ্বারা বা কমা দ্বারা হচ্ছে তোমার প্রকাশ করে তড়িৎদ্বারের সংকেত লেখা হয়। অর্থাৎ জিঙ্ক দণ্ডটা ধরো আমি জিঙ্ক 2+ এই দ্রবণের মধ্যে ডুবায় রাখছি, তাহলে এটাকে আমি এভাবেও লিখতে পারবো, জিঙ্ক খাড়া দাগ দিয়ে জিঙ্ক 2+, অথবা জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক 2+, অথবা জিঙ্ক কমা জিঙ্ক 2+, এমনি লেখা যায়। ঠিক আছে, এখন আসা হচ্ছে জারণ কিভাবে লিখতে হয়, বিজারণ কিভাবে লিখতে হয়। দেখো এটা খুব সিম্পল। দেখো জারণ কখন হয়, দেখো জিঙ্ক থেকে যখন জিঙ্ক 2+ হয় তখন কি হয়, জারণ হয়। তার মানে জারণ হওয়া মানে কি, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হওয়া। তাহলে তুমি যদি ফার্স্টে জিঙ্ক লেখো তারপরে স্ল্যাশ দিয়ে যদি জিঙ্ক 2+ লেখো, তাহলে এটা কি বুঝাচ্ছে যে আগে জিঙ্ক ছিল তারপরে জিঙ্ক 2+ হয়েছে। তাহলে খেয়াল করে দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ কখন হয়, জারণ হইলে হয়। তার মানে আগে জিঙ্ক লিখলে তারপরে স্ল্যাশ দিয়ে জিঙ্ক 2+ লিখলে এটা অ্যাকচুয়ালি জারণ অর্ধকোষ বোঝায়। ঠিক আছে, আবার খেয়াল করে দেখো কপার 2+ থেকে কখন কপার তৈরি হয় বলো, ইলেকট্রন গ্রহণ করলে, মানে বিজারণ হইলে। তার মানে কপার 2+ থেকে কপার হয় হলো বিজারণ হইলে। তাহলে তুমি আগে কপার 2+ লিখলা তারপরে স্ল্যাশ দিয়ে কপার লিখলা, তার মানে তুমি বুঝাচ্ছ যে আগে কপার 2+ ছিল সেখান থেকে কপার হয়েছে। তার মানে এটা তুমি কি লিখছো, বিজারণ অর্ধকোষ লিখছো জিনিসটারে, শেষ। তাহলে উপরেরটা জারণ অর্ধকোষ, নিচেরটা হচ্ছে বিজারণ অর্ধকোষ। পারা যাবে? ওকে, এখন আসা হচ্ছে এই জারণ বিজারণ তড়িৎদ্বারে অনেক সময় গ্যাস ইউজ করা হয়, গ্যাস বিশিষ্ট তড়িৎদ্বার ইউজ করা হয়, যেখানে হচ্ছে তোমার নিষ্ক্রিয় ধাতুকে হচ্ছে তোমার ধাতব দণ্ড নিয়ে সেখানে হচ্ছে গ্যাস চালনা করে হচ্ছে তোমার জারণ বিজারণ করা যায়, সেগুলোকে হচ্ছে গ্যাস তড়িৎদ্বার বলে। ঠিক আছে, এগুলো আমরা একটু পরে দেখাবো, এগুলো ডিটেলস পড়াবো।
এখন আসা হলো তাহলে কোষ সংকেত। তাহলে কোষ সংকেত হচ্ছে আমরা কিভাবে লিখব? তাহলে দুইটা অর্ধকোষ দ্বারা যখন আলটিমেটলি হচ্ছে কোষ সংকেত বা কোষ ডায়াগ্রাম লেখা হয়, তাহলে সেটা লেখার কিছু নিয়ম আছে, ঠিক আছে? লেখার নিয়ম হচ্ছে, আমি একটু দেখায় দিই, আমি তাহলে একবারে এই জিনিসটা একটু দেখায় দিই। হ্যাঁ, দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবা। দেখো, ধরো এখানে একটা কোষ, এই কোষে কি হয়েছে দেখো, এই কোষে হচ্ছে আলটিমেটলি কি হয়েছে, কোষ বিক্রিয়াটা খেয়াল করো। কোষ বিক্রিয়াটা দেখো, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, আর কপার 2+ থেকে কপার হয়েছে। তাহলে এই কোষ বিক্রিয়াটা বা এই কোষটাকে যদি আমি এখন সংকেত আকারে লিখতে চাই বা কোষ ডায়াগ্রাম যদি লিখতে চাই, তাহলে অলওয়েজ মাথায় রাখবা কোষ ডায়াগ্রাম লেখার নিয়ম হচ্ছে ফার্স্টে মাঝখানে একটা খাড়া দাগ দিবা। মাঝখানে কি করবা? মাঝখানে একটা খাড়া দাগ দিবা। বাম পাশে লিখবা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া, ডান পাশে লিখবা হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া। তাহলে কোষ মানে কোষ সংকেত, এগুলো হচ্ছে আমি এখন সংকেত লিখতেছি। তাহলে কোষ সংকেত বা কোষ ডায়াগ্রাম লেখার নিয়ম হচ্ছে ফার্স্টে মাঝখানে একটা খাড়া দাগ দিয়ে বামে হচ্ছে অ্যানোডের জিনিস লিখবা, ডানে ক্যাথোডের জিনিস লিখবা। তাহলে বামে লিখবা অ্যানোড। বলো এখানে অ্যানোড হিসেবে কে কাজ করতেছে? জিঙ্ক কাজ করতেছে। তাহলে বামে লিখবা হচ্ছে জিঙ্কের বিক্রিয়া, ডানে লিখবা হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া। এখন আমারে বলো জিঙ্কের কি হয়? জিঙ্ক যেহেতু এখানে অ্যানোড, অ্যানোডের জারণ হয়। তাহলে জারণ হওয়া মানে কি? জারণ হওয়া মানে হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হবে। তাহলে বামে অ্যানোড, তাহলে অ্যানোডের জারণ হয়, তাহলে তুমি এভাবে লিখবা যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, ব্যাস এটাই হচ্ছে অ্যানোড। তাহলে জিঙ্ক/জিঙ্ক 2+, এটা হচ্ছে অ্যানোডের জারণটা লেখছো। আর ডানে লিখবা হচ্ছে ক্যাথোড। তাহলে ক্যাথোডের কি হয়? বিজারণ হয়। তাহলে বিজারণ হওয়া মানে কি? কপার 2+ থেকে কপার হয়েছে। তাহলে এখানে লিখবা কপার 2+/কপার, শেষ। তাহলে এই পুরাটাই হচ্ছে তোমার কোষ ডায়াগ্রাম বা কোষ সংকেত। এটাই হচ্ছে কোষ ডায়াগ্রাম বা কোষ সংকেত লেখার নিয়ম, ঠিক আছে? আর এখন মাঝখানে একটা দাগের বদলে তুমি চাইলে মাঝখানে দুইটা খাড়া দাগ দিতে পারো। কখন দিবা? যদি লবণ সেতু থাকে। নিয়ম হচ্ছে যদি দুইটা অর্ধকোষের মধ্যে যদি লবণ সেতু থাকে, তাহলে মাঝখানে হচ্ছে দুইটা খাড়া দাগ দিবা। আর যদি লবণ সেতু না থাকে, তাহলে হচ্ছে মাঝখানে একটা দাগ দিবা, শেষ। তাহলে পারা যাবে না। তাহলে এটা হচ্ছে কোষ ডায়াগ্রাম বা কোষ সংকেত হচ্ছে লেখার নিয়ম। তাহলে এটাই বলছে, দেখো এই যে দেখো, এই যে জিঙ্ক স্ল্যাশ, আচ্ছা ওরা জিঙ্ক 2+ না লিখে জিঙ্ক সালফেট লিখছে, একই কথা। ওই জিঙ্ক সালফেটের মধ্যে কিন্তু আসলে জিঙ্কটা কি আকারে আছে? 2+ আকারে আছে, বুঝতেই পারতেছে, একই জিনিস। তো ওরা জিঙ্ক 2+ না লিখে জিঙ্ক সালফেট লিখছে, একই কথা। তাহলে জিঙ্ক/জিঙ্ক সালফেট। তারপরে দেখো মাঝখানে একটা খাড়া দাগ দিছে, তারপরে ডানে কি? ক্যাথোড লিখবে। তাহলে ক্যাথোড কি হবে? কপার 2+ থেকে কপার হবে। তাহলে ওরা লিখছে কপার সালফেট/কপার। ওই কপার সালফেটের মধ্যে কিন্তু কপার আসলে 2+ আকারে আছে, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে কোষ ডায়াগ্রাম বা কোষ সংকেত লেখার নিয়ম। আর ওই যে বলছিলাম যে লবণ সেতু যদি থাকে, দেখো উভয় অর্ধকোষের মধ্যে যদি একটা লবণ সেতু থাকে, তাহলে অর্ধকোষ দুইটার মাঝখানে হচ্ছে খাড়া দাগ দিতে হয়। দেখো লবণ সেতু থাকলে দুইটা খাড়া দাগ দিতে হয়, আর লবণ সেতু না থাকলে একটা খাড়া দাগ দিতে হয়, ঠিক আছে? তাহলে পারবা। আর দেখো টোটাল কোষ বিক্রিয়া, দেখো এই যে ওরা এটা লিখে দিছে যে কোষ সংকেত বা কোষ ডায়াগ্রাম, দেখো এইভাবেও লেখা যায়। দেখছো এই যে জিঙ্ক/জিঙ্ক 2+, মাঝখানে দুইটা খাড়া দাগ, তারপরে কপার 2+/কপার। তাহলে বুঝতেই পারতেছো যে মাঝখানে দুইটা খাড়া দাগ বলতে কি বোঝায়? তার মানে এখানে লবণ সেতু আছে। আবার বামে হচ্ছে অ্যানোড, তার মানে এটুকু হচ্ছে অ্যানোডের অর্ধকোষের বিক্রিয়া। আর ডানে হচ্ছে ক্যাথোড, তাহলে এটুকু হচ্ছে ক্যাথোড অর্ধকোষের বিক্রিয়া। আর অ্যানোডে কি হয়? জারণ হয়। জারণ হওয়া মানে কি? জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়, তার মানে কারণ জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হইলে জারণ হয়, এই জন্য আগে জিঙ্ক লিখবা, তারপরে স্ল্যাশ দিয়ে জিঙ্ক 2+ লিখবা। আর ডানে ক্যাথোডের বিজারণ হয়, মানে কপার 2+ থেকে কপার হয়, এই জন্য বামে কপার 2+ লিখবা, তারপরে স্ল্যাশ দিয়ে কপার লিখবা, শেষ। এটা হচ্ছে তোমার কোষ ডায়াগ্রাম বা কোষ সংকেত লেখার নিয়ম। আর অনেক সময় যে জিঙ্ক 2+ এর বদলে তুমি চাইলে এখানে জিঙ্ক সালফেটও লিখতে পারো, কারণ জিঙ্ক 2+ আসলে কোথায় থাকে? জিঙ্ক সালফেটের মধ্যে আসলে জিঙ্ক 2+ আকারে থাকে। আবার সেম ভাবে কপার 2+ এর বদলে তুমি চাইলে এখানে কপার সালফেটও লিখতে পারো, কারণ কপার সালফেটের মধ্যেই আসলে কপারটা 2+ আকারে থাকে, একই জিনিস। এইভাবে লেখা যায়। তাহলে এবার পরীক্ষায় মাঝে মাঝে তোমাদেরকে হঠাৎ করে মেডিকেল ভর্তি পরীক্ষায় ধরো হঠাৎ করে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে, দেখো আয়রন, দেখো Fe/Fe2+, আর এখানে বলছে কপার/কপার 2+, বলছে ইলেকট্রোড সমন্বয়ে গঠিত তড়িৎ কোষের হচ্ছে তুমি ডায়াগ্রাম লেখো। তোমাকে ধরো তড়িৎ কোষের হচ্ছে ডায়াগ্রাম লিখতে বলছে। ডায়াগ্রাম মানেই হচ্ছে কোষ সংকেত, তাহলে কোষ সংকেত বা কোষ ডায়াগ্রাম লিখতে বলছে। অর্থাৎ এখানে আয়রন থাকবে আর হচ্ছে তোমার এখানে কপার থাকবে, এই দুইটার সমন্বয়ে। ইলেকট্রোড মানে কি? আচ্ছা ইলেকট্রোডের বাংলা হচ্ছে তড়িৎদ্বার।
ওই দণ্ড আর কি। তড়িৎদ্বারকে ইংলিশে তোমার বলা হয় ইলেকট্রোড। তাহলে ইলেকট্রোডের বাংলা হচ্ছে তড়িৎদ্বার, ওই দণ্ড। তাহলে বলছে একটা আয়রন দণ্ড আর একটা হচ্ছে কপার দণ্ড, এই দুইটা দণ্ডের সমন্বয়ে গঠিত তোমার তড়িৎ কোষের ডায়াগ্রাম লিখতে বলছে। কেমনে লিখবা দেখো, খুব সিম্পল। তুমি ধাতুর সক্রিয়তা সিরিজ চিন্তা করো, বলো ধাতুর সক্রিয়তা সিরিজে আয়রনের পজিশন কই ছিল? মাঝখানের দিকে ছিল। আর কপারের পজিশন কই ছিল? হাইড্রোজেনের নিচে ছিল। তাহলে কপার হচ্ছে হাইড্রোজেনের নিচে অবস্থান করে, আর আয়রন কিন্তু হাইড্রোজেনের অনেক উপরে অবস্থান করে। তার মানে ধাতুর সক্রিয়তা সিরিজে আয়রন উপরের দিকে, কপার নিচের দিকে। তাহলে যেটা উপরের দিকে থাকবে সেটা অ্যানোড, নিচেরটা ক্যাথোড। তার মানে তুমি বুঝতে পারছো এখানে আয়রন হচ্ছে অ্যানোড, কপার হচ্ছে ক্যাথোড। ব্যাস, তাহলে কোষ ডায়াগ্রাম কেমনে লিখবা বলো? তাহলে আয়রন অ্যানোড, কপার হচ্ছে ক্যাথোড। তাহলে কিভাবে কোষ ডায়াগ্রাম লিখবা বলো? একবার ইজি, যদি মেডিকেলে আসে তাহলে মাঝখানে একটা খাড়া দাগ দিবা, দিয়ে তাহলে আয়রন অ্যানোড। তাহলে অ্যানোডে কি হয়? জারণ হয়। জারণ হওয়া মানে কি? জারণ হওয়া মানে হচ্ছে আয়রন থেকে আয়রন 2+ হবে, কারণ আয়রন থেকে আয়রন 2+ হচ্ছে জারণ হয়। বিশ্বাস না হইলে তুমি আবার দেখো, আয়রন যখন 2টা ইলেকট্রন ত্যাগ করে তখন দেখো আয়রন 2+ হয়। তার মানে আয়রন থেকে যখন আয়রন 2+ হয় তখন দেখো সেটার জারণ হচ্ছে বা ইলেকট্রন ছাড়তেছে। তাহলে বামে অ্যানোড হবে, তার মানে বামে হবে হচ্ছে আয়রন থেকে আয়রন 2+, কারণ অ্যানোডে জারণ হয়। আর এই খাড়া দাগের ডান পাশে হচ্ছে ক্যাথোড, তাহলে ক্যাথোড হিসেবে কপার থাকবে। এখন ক্যাথোডের বিজারণ হয়, তাহলে বিজারণ হওয়া মানে কি? তাহলে কপার 2+ ছিল, সেখান থেকে জিনিসটা ইলেকট্রন গ্রহণ করে কপার হয়েছে, তাহলে ডানে হচ্ছে ক্যাথোড। তাহলে এটাই হচ্ছে কোষ ডায়াগ্রাম। তাহলে এটাই তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। পারবা না? আর যদি লবণ সেতু বলে প্রশ্নে তাহলে 2টা খাড়া দাগ হবে, ব্যাস, এইগুলো কোনো প্রবলেম না, পারবা। তাহলে এইভাবে খুব সহজেই কিন্তু তোমরা এই করতে পারবা। দেখছো যে কোষ ডায়াগ্রাম হচ্ছে আয়রন /Fe2+, মাঝখানে একটা খাড়া দাগ দিয়ে দেখো কপার 2+ কপার। তাহলে এগুলো হচ্ছে প্র্যাকটিস করবা, খুব সহজেই হচ্ছে তোমরা পারবা এই জিনিসগুলো, ঠিক আছে? ওকে, এখন আসো হলো এইগুলো যদি আমরা পারি, এখন আসো হচ্ছে তড়িৎদ্বার বিভব। তাহলে তড়িৎদ্বার বিভব কি জিনিস আমরা এই জিনিসগুলো একটু দেখি। তাহলে তড়িৎদ্বার বিভব হচ্ছে ওই যে প্রত্যেকটা অর্ধকোষে, ঠিক আছে, প্রত্যেকটা অর্ধকোষে প্রতিটি একক তড়িৎদ্বারের হচ্ছে তোমার বৈদ্যুতিক বিভব থাকে, এটাকেই হচ্ছে তোমার তড়িৎদ্বার বিভব বলে। অর্থাৎ প্রত্যেকটা অর্ধকোষের যে নিজস্ব বিভব থাকে এটাকে তোমার বলা হয় তড়িৎদ্বার বিভব। দেখো দেখো এই যে যখন কোনো ধাতব দণ্ডকে ওই ধাতুর লবণের দ্রবণে ডুবানো হয় তখন ধাতব দণ্ডটি দ্রবণের সাপেক্ষে ধনাত্মক বা ঋণাত্মক আধান প্রাপ্ত হয়। ফলে ধাতব দণ্ড ও দ্রবণের সাপেক্ষে হচ্ছে একটা নির্দিষ্ট বৈদ্যুতিক বিভব পার্থক্য সৃষ্টি হয়। এই বিভব পার্থক্যকে হচ্ছে ধাতব দণ্ডের একক তড়িৎদ্বার বিভব বলে। আচ্ছা, ব্যাপারটাকে আমি তোমাকে বলি, দেখো এটা একটু একটা চমৎকার জিনিস। চলো আমরা আরেকটা পেজ নিয়ে তারপরে ব্যাখ্যা করি। ধরো তুমি এখানে হচ্ছে জিঙ্ক মনে করো একটা ধাতু, তাহলে জিঙ্ক ধাতুর মনে করো একটা দণ্ডকে তুমি হচ্ছে জিঙ্কের মনে করো একটা দ্রবণে ডুবাইছো। ধরো সেই দ্রবণটা হচ্ছে জিঙ্ক 2+ আর হচ্ছে সালফেট 2-, অর্থাৎ জিঙ্ক সালফেট। ধরো জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে তুমি জিঙ্ক দণ্ডকে হচ্ছে ডুবাইছো। ডুবাইলে কি হবে? এই দ্রবণের সাপেক্ষে এই জিঙ্ক দণ্ডটা হয় পজিটিভ চার্জ হবে নয়তো নেগেটিভ চার্জ হবে। তাহলে এই দ্রবণের সাপেক্ষে জিঙ্ক দণ্ডটা হয় পজিটিভ বা নেগেটিভ চার্জ হবে। ধরো এই দ্রবণের সাপেক্ষে জিঙ্ক দণ্ডটা নেগেটিভ চার্জ হয়েছে, তাহলে এই দণ্ডটা যেই জায়গায় এই দ্রবণটাকে স্পর্শ করে আছে সেই স্পর্শ বিন্দুতে এই দ্রবণের সাপেক্ষে এই দণ্ডের যে চার্জের পার্থক্য বা বিভবের পার্থক্য, এই পার্থক্যটাকেই তখন বলা হবে তড়িৎদ্বার বিভব। বুঝতে পারছো? তাহলে কোন একটা ধাতুর দণ্ডকে সেই ধাতুর কোন একটা লবণের দ্রবণের মধ্যে ডুবাইলে সেই দ্রবণের সাপেক্ষে ধাতব দণ্ডটা পজিটিভ বা নেগেটিভ চার্জ হয়। তাহলে এর ফলে সেই ধাতব দণ্ডের সাথে সেই দ্রবণের যে সংস্পর্শ বিন্দু, সেই সংস্পর্শ বিন্দুতে যে বিভব পার্থক্য তৈরি হয়, চার্জের পার্থক্যের কারণে একটা বিভব পার্থক্য তৈরি হয়, সেই বিভব পার্থক্যকেই তোমার বলা হয় তড়িৎদ্বার বিভব। ঠিক আছে? ওকে, তাহলে এখন আসো এই তড়িৎদ্বার বিভব কিভাবে তৈরি হয়, চলো আমরা এটা একটু দেখি। এই তড়িৎদ্বার বিভবের উৎসরূপে বিজ্ঞানী নার্নস্টের হচ্ছে একটা তত্ত্ব আছে। বিজ্ঞানী নার্নস্ট হচ্ছে কিভাবে হচ্ছে একটা ধাতব দণ্ড আর তার দ্রবণের মধ্যে ডুবাইলে সেখানে বিভব তৈরি হয় সেটা সম্পর্কে হচ্ছে নার্নস্টের হচ্ছে একটা সমীকরণ আছে বা নার্নস্টের একটা থিওরি আছে। সেই থিওরিটা হচ্ছে আমরা এখন একটু দেখার চেষ্টা করি। সেই থিওরিটা হচ্ছে খুব সিম্পল। দেখো,
জিনিসটা হইলো খুব সিম্পল। দেখো এখানে কয়েকটা কথা আছে, আমরা এই কথাগুলো তোমাদেরকে খুব সুন্দর করে পড়ায় দেওয়ার পরে আমরা পরের টপিকে চলে আসব। আচ্ছা, কথাগুলো হইছে একটু দেখো, একটু বোঝানোর দরকার আছে যে যখন কোনো একটা ধাতব দণ্ডকে সেই ধাতুর হচ্ছে তোমার দ্রবণের মধ্যে ডুবাই, সেই ধাতব দণ্ডের উপর দুইটা জিনিস কাজ করে, একটা হচ্ছে দ্রবণ চাপ আর একটা হচ্ছে অসমোটিক চাপ। দেখো একটা হচ্ছে দ্রবণ চাপ আর একটা হচ্ছে অসমোটিক চাপ। একটু ঠান্ডা মাথায় শুনো কোনটা কি জিনিস, একটু শুনো। দেখো দ্রবণ চাপ হচ্ছে ওই ধাতুটাকে যখন সেটার দ্রবণের মধ্যে ডুবাও সেই ধাতুর মধ্যে দুইটা চাপ আসে, একটা দ্রবণ চাপ আর একটা হচ্ছে অসমোটিক চাপ। দ্রবণ চাপটা হইল সেই ধাতুর দণ্ড থেকে মনে করো ধাতুগুলা ইলেকট্রন ত্যাগ করে ধাতব আয়ন আকারে সে দণ্ড থেকে হচ্ছে দ্রবণের মধ্যে চলে আসবে। অর্থাৎ ধাতুর গায়ে যেই ধাতু আছে সেই ধাতুগুলা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে ধাতব আয়ন আকারে সে দ্রবণের মধ্যে আসার একটা প্রবণতা আছে। এই প্রবণতাটাকে তোমার বলা হয় দ্রবণ চাপ। অর্থাৎ ধাতুর পরমাণুগুলা ইলেকট্রন ত্যাগ করে ধাতব আয়ন আকারে তাদের হচ্ছে দ্রবণের মধ্যে চলে আসার একটা প্রবণতা আছে, এটাকে তোমার বলা হয় দ্রবণ চাপ। আর অসমোটিক চাপ হচ্ছে উল্টা। অসমোটিক চাপ হচ্ছে এই দ্রবণ থেকে এই যে ধাতুর যে আয়ন আছে, এই দ্রবণ থেকে যে ধাতুর যে আয়ন আছে সেই আয়নগুলা ইলেকট্রন গ্রহণ করে ধাতুর গায়ে জমা হওয়ার একটা প্রবণতা আছে, এটাকে তোমার বলা হয় অসমোটিক চাপ। অর্থাৎ এই দ্রবণ থেকে জিঙ্ক 2+ ইলেকট্রন গ্রহণ করে সে জিঙ্ক ধাতুতে পরিণত হয়ে এই দণ্ডের গায়ে চলে যাওয়ার একটা প্রবণতা আছে, এটাকে তোমার বলা হয় অসমোটিক চাপ। তাহলে বুঝছো, একটা চাপ হচ্ছে যে দণ্ড থেকে হচ্ছে ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন আকারে দ্রবণে চলে আসতেছে, এটাকে বলা হয় দ্রবণ চাপ। আর আরেকটা হচ্ছে উল্টা, যে দ্রবণের ধনাত্মক আয়নগুলা ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে কনভার্ট হয়ে সে দ্রবণ থেকে দণ্ডের গায়ে চলে আসতেছে, এটাকে বলা হয় অসমোটিক চাপ। তাহলে এই দ্রবণ চাপ এবং অসমোটিক চাপ এই দুই চাপের একটা পার্থক্য থাকে সবসময়। এই দুই চাপের পার্থক্যের কারণেই হচ্ছে তোমার বিভব তৈরি হয়, এটাই হচ্ছে তোমার তড়িৎদ্বার বিভব তৈরি হওয়ার মেইন কারণ। এখন যেই ধাতু বেশি সক্রিয়, একটু চিন্তা করো, যেই ধাতু হচ্ছে তোমার বেশি সক্রিয়, বলো বেশি সক্রিয় ধাতু কি করবে? বেশি সক্রিয় ধাতু একটু আগে পড়াইছি যে বেশি সক্রিয় ধাতু ইলেকট্রন ত্যাগ করে সে কিন্তু ধনাত্মক আয়নে থাকতে চায় হচ্ছে বেশি বেশি। কারণ যেই ধাতু বেশি সক্রিয় সে কিন্তু বেশি বেশি কি করতে চায়? ইলেকট্রন ত্যাগ করে সে ধনাত্মক আয়নে হচ্ছে বেশি বেশি থাকতে চায়। তার মানে বেশি সক্রিয় ধাতুর ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করে সে দ্রবণে চলে যাওয়ার প্রবণতা বেশি। তার মানে বেশি সক্রিয় ধাতুগুলার দ্রবণ চাপ বেশি হয় আর তাদের অসমোটিক চাপ হচ্ছে কম হয়। তাহলে যে বেশি সক্রিয়, আমরা কি বলছিলাম যে বেশি সক্রিয় সে কি করবে? সে বেশি বেশি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়ে বেশি বেশি বিক্রিয়া করবে, তাই না? তাহলে বেশি সক্রিয় ধাতুগুলা বেশি বেশি হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হইতে চায়, তার মানে তাদের দ্রবণ চাপটা হচ্ছে বেশি হয় অসমোটিক চাপের তুলনায়। এই জন্য তাদের দ্রবণ চাপ বেশি, অসমোটিক চাপ কম, এই জন্য তারা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে। কারণ তাদের ক্ষেত্রে দেখা যায় দ্রবণ চাপটা অসমোটিক চাপের থেকে বেশি। তাহলে দ্রবণ চাপ বেশি হওয়ার কারণে আলটিমেটলি কি হয়? অসমোটিক চাপ, ধরো 50টা ধাতব আয়ন আকারে দ্রবণের মধ্যে চলে আসতেছে, আর তার সেখান থেকে মনে করো মাত্র 20টা ধাতব আয়ন মনে করো তোমার দ্রবণ থেকে হচ্ছে ধাতুর গায়ে চলে যাচ্ছে। তাহলে দ্রবণে আসতেছে 50টা আর দ্রবণ থেকে চলে যাচ্ছে 20টা, তার মানে এখানে দ্রবণ চাপ বেশি। তাহলে দ্রবণ চাপটা অসমোটিক চাপের থেকে বেশি, সেই ধাতুগুলো আলটিমেটলি কি করে? তাহলে নিট হচ্ছে তোমার 30টা ধাতু ইলেকট্রন ত্যাগ করে ধাতব আয়ন আকারে হচ্ছে তোমার দ্রবণে চলে আসতেছে, তার মানে তার জারিত হওয়ার প্রবণতা বেশি, সে তখন অ্যানোড হিসেবে কাজ করে। বুঝতে পারছো? তাহলে বেশি সক্রিয় ধাতুগুলোর ক্ষেত্রে দেখা যায় তাদের দ্রবণ চাপটা অসমোটিক চাপের থেকে বেশি হয়। তার মানে দ্রবণ থেকে যতগুলা আয়ন ধাতু আকারে হচ্ছে দণ্ডে চলে যায় তার তুলনায় বেশি বেশি ধাতুগুলো হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে ধাতব আয়ন আকারে হচ্ছে তোমার দ্রবণে চলে আসে, অর্থাৎ দ্রবণ চাপ বেশি হয়, তারা তখন অ্যানোড হিসেবে কাজ করে। আর যেগুলো কম সক্রিয় ধাতুর ক্ষেত্রে হচ্ছে উল্টা, ওদের দ্রবণ চাপ কম থাকে কিন্তু ওদের অসমোটিক চাপ বেশি হয়। অর্থাৎ তখন জিনিসটা মনে করে উল্টে যায়, যে ওদের ক্ষেত্রে দেখা যায় যে দ্রবণ থেকে ধাতুর গায়ে চলে যায় যদি 50টা, তাহলে দেখা যায় যে ধাতু থেকে
দ্রবণের মধ্যে আসে মনে করো মাত্র 20টা, উল্টা। ফলে ওদের ক্ষেত্রে দেখা যায় যতগুলা আয়ন দ্রবণে আসতেছে তার থেকে বেশি আয়ন কিন্তু বিজারিত হয়ে চলে যাচ্ছে, তার মানে ওদের বিজারিত হওয়ার প্রবণতা বেশি, ওরা ক্যাথোড হিসেবে কাজ করে। এই জন্য যারা ক্যাথোড হিসেবে কাজ করে তাদের দ্রবণ চাপ কম থাকে, অসমোটিক চাপ হচ্ছে বেশি থাকে। ঠিক আছে, ওকে, তাহলে এই জিনিসগুলো হোপফুলি হচ্ছে আমরা পারবো, তাই না? ওকে, হ্যাঁ পুরাই গলাই চেঞ্জ না? তাহলে কি বুঝছো যে কম সক্রিয় যে ধাতুগুলা ওদের ক্ষেত্রে দেখা যায় অসমোটিক চাপ বেশি, তার মানে ওদের ক্ষেত্রে দ্রবণ থেকে মনে করো যদি 50টা আয়ন চলে যায়, ওদের মনে করো দ্রবণ চাপ হচ্ছে কম, তাহলে যতগুলো আয়ন চলে যায় তার তুলনায় দ্রবণে কম আসতেছে, বেশি আয়ন চলে যাচ্ছে, তার মানে ওদের বেশি আয়ন চলে যাচ্ছে মানে কি বিজারিত হওয়ার প্রবণতা বেশি, ফলে তারা ক্যাথোড হিসেবে কাজ করে। ঠিক আছে, এটাই হয়েছে কাহিনী, এটাই বলা হয়েছে যে ধাতব পরমাণুর সক্রিয়তা যদি বেশি হয় বা ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি হলে দেখো দ্রবণ চাপ বেশি হয় আর আয়নের অসমোটিক চাপ কম হয়, তখন সেই তড়িৎদ্বারটি হচ্ছে তোমার ঋণাত্মক চার্জযুক্ত হয়ে যায়, অ্যানোড হিসেবে কাজ করে। আর দেখো ধাতব পরমাণুর সক্রিয়তা বা ইলেকট্রন ত্যাগের প্রবণতা যদি কম হয় তাহলে দ্রবণ চাপ কম হয়, অসমোটিক চাপ বেশি হয়, তখন সেই তড়িৎদ্বারটা ধনাত্মক চার্জযুক্ত হয়ে দেখো সেটা ক্যাথোড রূপে কাজ করে। কারণ আমি একটু আগে পড়াইছি তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড হচ্ছে তোমার কি নেগেটিভ, তাই না? তাহলে দ্রবণ চাপ যদি বেশি হয় দেখো তাহলে সে বেশি বেশি দ্রবণে চলে আসতেছে, তাহলে সে ইলেকট্রন রেখে যাচ্ছে, তাহলে ইলেকট্রন বেশি বেশি রাখলে সেটা কি নেগেটিভ হয়, আর নেগেটিভ দণ্ড কিন্তু সবসময় অ্যানোড হিসেবে কাজ করে, ফলে সেটা অ্যানোড হিসেবে কাজ করে। আর যদি অসমোটিক চাপ বেশি হয়, অসমোটিক চাপ বেশি হওয়া মানে কি দ্রবণ থেকে বেশি বেশি হচ্ছে তোমার দণ্ডের গায়ে চলে আসতেছে, তাহলে দ্রবণ থেকে বেশি বেশি যদি তোমার কোনো কারণে দণ্ডের গায়ে চলে যায় তাহলে তুমি চিন্তা করো তখন পজিটিভ চার্জ বেশি হয়ে যায়, তখন সেটা ক্যাথোড হিসেবে কাজ করে। ঠিক আছে, ওকে, তাহলে পারা যাবে। তাহলে এই জিনিসগুলো আমরা পড়াইছি। এবার আসো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। এখন যে কোনো তড়িৎদ্বারের যে বিভব, সেই যে কোনো তড়িৎদ্বারের বিভবকে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে হচ্ছে পরিমাপ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা তড়িৎ কোষে যত ধরনের হচ্ছে তোমার বিভব আছে সবগুলা বিভবকে আমরা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে হচ্ছে পরিমাপ করি, এই জন্য প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে হচ্ছে প্রমাণ বিভব বলা হয়। ঠিক আছে, তাহলে এখন আসো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কিভাবে কি করা হয়েছে দেখো। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কেমনে তৈরি করা হয়েছে দেখো, যে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসকে প্রমাণ অবস্থায়, যেমন এই যে বলছি একটু আগে যে 1 atm চাপে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোলার ঘনমাত্রার হাইড্রোজেন প্লাস আয়নের দ্রবণে ডুবানো নিষ্ক্রিয় ধাতু প্লাটিনাম পাতের সংস্পর্শে চালনা করা হয়, তাহলে প্লাটিনাম ধাতু হাইড্রোজেন গ্যাসকে শোষণ করে এবং এই জিনিসটাকে তখন বলা হয় প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। বুঝতে পারছো? এই জিনিসটাকে তখন কি বলা হয়? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বলা হয়। তাহলে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার আসলে এটা কেমনে তৈরি করা হয়েছে তাহলে বুঝতে পারছো? দেখো একটু আমি এটা একটু বলি। তাহলে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কেমনে তৈরি করা হয়? ফার্স্টে ধরো হাইড্রোজেনের একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেওয়া হয়, যেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থে ধরো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। পরে সেখানে একটা নিষ্ক্রিয় ধাতু, যে ধরো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে না, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে না এরকম একটা নিষ্ক্রিয় ধাতু যেমন প্লাটিনাম দণ্ড, প্লাটিনাম দণ্ডকে হচ্ছে ডুবানো হয়। পরে সেই প্লাটিনাম দণ্ডের গায়ে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 atm চাপে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসকে চালনা করা হয়। তো সেই বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসগুলো প্লাটিনাম দণ্ডের গায়ে হচ্ছে লেগে যায়, তখন যেই মানে জিনিসটা পাওয়া যায় এটাকেই বলা হয় প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। তাহলে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কেমনে তৈরি করা হয়? ফার্স্টে হচ্ছে হাইড্রোজেন প্লাস H প্লাসের 1 মোলার ঘনমাত্রার একটা দ্রবণের মধ্যে একটা নিষ্ক্রিয় ধাতু হিসেবে প্লাটিনাম বা অন্য কোনো দণ্ড ডুবানো হয় যারা এটার সাথে কোনো বিক্রিয়া না করে। পরে সেই দণ্ডের গায়ে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 atm চাপে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসকে চালনা করলে সেই বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসগুলো সেই প্লাটিনাম দণ্ডের গায়ে লেগে যায়, তখন এটারে বলা হয় প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। এখন আসো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের জারণ বিভব বা বিজারণ বিভব যাই নাও না কেন সেটা সবসময় 0। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, মেডিকেলে আসবে, খুবই ইম্পর্টেন্ট, যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের জারণ বিভব বা বিজারণ বিভব এদের মান কত? 0। বুঝছো? তাহলে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের জারণ বিভব বা বিজারণ বিভবের মান কত? 0 ভোল্টেজ। এখন এটাকে লেখা হয় কেমনে? এটাকে কোষ বিক্রিয়া মানে লেখা হয় কিভাবে দেখো। ধরো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, ধরো এখন এই হাইড্রোজেনটা
জারিত হচ্ছে। তাহলে হাইড্রোজেন কেমনে জারিত হয় বলো? হাইড্রোজেন দেখো, হাইড্রোজেন জারিত হয় কেমনে দেখো, একটু নিজেই দেখো কেমনে জারিত হয়। দেখো ফার্স্টে হাইড্রোজেন হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে H+ এ কনভার্ট হয়। তাহলে দুইটা হাইড্রোজেন পরমাণু দুইটা ইলেকট্রন ত্যাগ করে দুইটা হাইড্রোজেন আয়নে কনভার্ট হয়। এটা হচ্ছে হাইড্রোজেনের জারণ। এটাকে লেখা হয় কেমনে? তাহলে জারণ কখন হয় দেখো, হাইড্রোজেন গ্যাস থেকে যখন হাইড্রোজেন আয়ন হয় তখন কিন্তু জারণ হয়। তো এটাকে লেখা হয় এইভাবে যে হাইড্রোজেন স্ল্যাশ হাইড্রোজেন প্লাস, কারণ হাইড্রোজেন থেকে যখন হাইড্রোজেন প্লাস হয় তখন দেখো জারণ হয়। কিন্তু এই হাইড্রোজেনটা আবার কার সাথে আছে? এই হাইড্রোজেনটা কিন্তু তোমার প্লাটিনাম দণ্ডের গায়ে লেগে আছে, এই জন্য এর আগে একটা কমা দিয়ে প্লাটিনাম দেওয়া হয়, কারণ এই প্লাটিনাম দণ্ডের গায়ে হচ্ছে হাইড্রোজেন লেগে আছে, পরে সেই হাইড্রোজেনটা জারিত হয়ে হাইড্রোজেন প্লাসে পরিণত হয়। এটাই হচ্ছে তোমার প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের জারণ বিভব, এমনে লেখা হয়। তাহলে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের জারণ বিভব কেমনে লেখা হয়? এইভাবে লেখা হয়, যার মান হচ্ছে 0। আবার এবার আসো, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিজারণ বিভব লেখা হয় কখন? আচ্ছা, একজন বলছে এক্সাম কয়টায় হয় ভাইয়া? প্রত্যেকটা ক্লাস যেদিন হয় তার পরের দিন হচ্ছে এক্সাম হয়, ঠিক আছে? তার পরের দিন টেলিগ্রামে হচ্ছে 7:30টায় হচ্ছে আমরা কুইজ নেই। এটা মাঝে মাঝে আমরা 9টায় মানে 7:30টায় কুইজ নেই, আর হচ্ছে 9টায় হচ্ছে আমরা এক্সাম নেই। ফেসবুক গ্রুপে আমরা এক্সামের লিঙ্ক দিয়ে দিই, ঠিক আছে? এইভাবে হচ্ছে তোমাদের এক্সাম এবং কুইজ হচ্ছে, ঠিক আছে? ওকে, এবার আসো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিজারণ বিভব কেমনে লেখা হয় দেখো। বিজারণ মানে কি? বিজারণ মানে উল্টা, H+ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেনে কনভার্ট হবে। তাহলে দুইটা H+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন ধাতুতে কনভার্ট হবে, এটা হচ্ছে বিজারণ। তাহলে বিজারণ কখন হয়? H+ থেকে যখন হাইড্রোজেন হয়। তাহলে কেমনে লিখবে? H+ স্ল্যাশ হাইড্রোজেন। আর আমরা সবসময় জানি যে হাইড্রোজেনটা সবসময় কার সাথে থাকে? প্লাটিনাম দণ্ডের কাছে থাকে, এই জন্য হাইড্রোজেন যেখানে থাকবে সেখানে কমা দিয়ে প্লাটিনাম দিয়ে দিবা। তাহলে এটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেনের বিজারণ বিভব। তাহলে প্রমাণ হাইড্রোজেনের বিজারণ বিভবকে হচ্ছে আমরা এইভাবে লিখি। তাহলে এটার মান কত? এটার মানও 0, কারণ ওই যে বলছি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের জারণ বিভব বা বিজারণ বিভব তুমি যাই নাও না কেন এটার মান 0 হবে। তাহলে এটা হচ্ছে 0, ঠিক আছে? এটাই বলা হয়েছে, দেখছো? এই যে এইভাবে লেখা হয়, দেখছো? এখন আসো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে যেহেতু অন্য সব তড়িৎদ্বারের বিভব পরিমাপ করা হয়, মানে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে অন্য সব তড়িৎদ্বারের বিভব পরিমাপ করা হয়, এই জন্য প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার বলে। খুবই ইম্পর্টেন্ট, কারণ চিন্তা করো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে আমি অন্য সব তড়িৎদ্বারের বিভব পরিমাপ করতেছি, এই জন্য প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে হচ্ছে প্রাইমারি বা মুখ্য নির্দেশক হচ্ছে তোমার তড়িৎদ্বার বলা হয়। আর সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তড়িৎদ্বার হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার দৈনন্দিন জীবনে হচ্ছে সবসময় হচ্ছে ব্যবহার করা হয় না, এর কিছু অসুবিধা আছে। অসুবিধা কেন দেখো, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে সবসময় তোমার 25°C তাপমাত্রায় সবসময় হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড বা HCl দ্রবণের ঘনমাত্রা 1 মোলার রাখা সবসময় পসিবল হয় না। আবার সেই HCl দ্রবণে 1 ATM চাপে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস চালনা করা হচ্ছে সম্ভব হয় না। মানে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের জন্য দেখো সেখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বা HCl এর ঘনমাত্রা হচ্ছে 1 মোলার দরকার, আবার তাপমাত্রা দরকার 25°C, আবার সেখানে 1 ATM চাপে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস চালনা করতে হবে। অনেকগুলা শর্ত আছে, এই জিনিসগুলো মেইনটেইন করা অনেক কঠিন। এই জিনিসগুলো মেইনটেইন করা অনেক কঠিন বলে নরমালি এখন মানে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বদলে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার দ্বারা সঠিকভাবে নির্ধারিত তড়িৎ বিভবযুক্ত কিছু অর্ধকোষের হচ্ছে বিভব নির্ণয় করে তাদের সাহায্যে হচ্ছে আরেকজনের বিভব পরিমাপ করা হয়। তাহলে তাদেরকে এই জন্য নাম দিছে হচ্ছে সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তড়িৎদ্বার। আচ্ছা, মানে ব্যাপারটা এরকম যে তুমি পরীক্ষায় 0 পাইছো, তাহলে তুমি পরীক্ষায় 0 পাইছো, তোমার সাপেক্ষে তোমার একজন বন্ধু পরীক্ষায় ধরো তোমার থেকে 50 মার্ক বেশি পাইছে, তাহলে আমি বলতে পারি যে তোমার সাপেক্ষে তোমার সেই বন্ধুটা অনেক ভালো স্টুডেন্ট, কারণ তুমি 0 পাইছো 50 পাইছে। এখন ধরো তোমার সাপেক্ষে আমি তুলনা না করে ধরো তোমার সাপেক্ষে তোমার কোনো একটা বন্ধু 10 পাইছে, সেটা আগে বের করলাম। বের করার পর তোমার যেই বন্ধু 10 পাইছে তার সাপেক্ষে ধরো তোমার ওই বন্ধু 40 মার্কস বেশি পাইছে, তাহলে আমি ধরে নিলাম যে তোমার বন্ধু খারাপ স্টুডেন্ট, ওর তুলনায় তোমার আরেক বন্ধু 40 বেশি পাইছে, তার মানে সে ভালো স্টুডেন্ট।
তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমি কি করলাম, যে ফার্স্টে তোমার সাপেক্ষে তোমার আরেকটা বন্ধুর মার্কস দেখলাম, পরে তার সাপেক্ষে আরেকজনের মার্কস দেখলাম, তাহলে তোমার ওই দ্বিতীয় ফ্রেন্ডকে বলা হবে সেকেন্ডারি তড়িৎদ্বার। এখানেও সেম কাজ করা হয়, যে আগে হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে অন্য আরেকটা তড়িৎদ্বারের বিভব নির্ণয় করা হয়, পরে সেই তড়িৎদ্বারের বিভবের সাপেক্ষে বাকি সবগুলোর বিভব নির্ণয় করা হয়। তাহলে সেই তড়িৎদ্বারকে তখন বলা হয় সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তড়িৎদ্বার। তাহলে এরকম দুইটা এক্সাম্পল খুবই 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 ইম্পর্টেন্ট, ক্যালোমেল তড়িৎদ্বার আর একটা হচ্ছে সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার। তাহলে সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার, এটাকে পরীক্ষায় দেখবে এমনিও লিখবে যে সিলভার ক্লোরাইড, এভাবেও লেখা থাকতে পারে পরীক্ষায়। তাহলে সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার আর আরেকটা হচ্ছে তোমার ক্যালোমেল তড়িৎদ্বার। এই দুইটা তড়িৎদ্বার হচ্ছে তোমার সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তড়িৎদ্বার। এখন ক্যালোমেল তড়িৎদ্বারের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে একটা পদার্থ ইউজ করা হয় যার সংকেতটা পরীক্ষায় আসে Hg2Cl2, খুবই ইম্পর্টেন্ট। ক্যালোমেল তড়িৎদ্বারে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে Hg2Cl2 ব্যবহার করা হয়, যেটা পরীক্ষায় অনেক বেশি আসবেই। তাহলে কিন্তু পরীক্ষায় আসবে যে ক্যালোমেল তড়িৎদ্বারে নিচের কোন পদার্থ ব্যবহার করা হয়, Hg2Cl2 ইউজ করা হয়। আর এই ক্যালোমেল তড়িৎদ্বার আর হচ্ছে সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার, এই দুইটা হচ্ছে সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তড়িৎদ্বার। আর প্রাইমারি তড়িৎদ্বার কোনটা, হাইড্রোজেন তড়িৎদ্বারটা হচ্ছে প্রাইমারি তড়িৎদ্বার। ঠিক আছে, পারা যাবে। এখন আসা হচ্ছে এগুলা কিছুই লাগবে না বাইচা গেছো, এগুলা দরকার নাই, এগুলা কিছু বেসিক জিনিস বুঝানোর এগুলা দরকার নাই। এখন আসা হচ্ছে এই যে বিভিন্ন ধাতুর ওরা জারণ বিভব বা বিজারণ বিভব, এদের হচ্ছে আলাদা করে মান বের করছে। যেমন দেখো লিথিয়ামের হচ্ছে তোমার বিজারণ বিভবের মান হচ্ছে দেখো -3.04 ভোল্টেজ। আবার খেয়াল করে দেখো জিঙ্কের বিজারণ বিভবের মান হচ্ছে -0.76 ভোল্টেজ। এখন এখান থেকে দেখো এখানে নীল কালি দিয়ে যেগুলা লেখা আছে সেগুলোর মানগুলো একটু মুখস্থ রাখতে হবে নীল কালি দিয়ে। যেমন দেখো জিঙ্কের বিজারণ বিভব এর মান হলো -0.76 ভোল্টেজ। তারপর আয়রনের বিজারণ বিভব এর মান হচ্ছে -0.44 ভোল্টেজ। তারপরে দেখো হাইড্রোজেনের বিজারণ বিভব তার মান হচ্ছে 0, একটু আগে আমরা পড়াইছি যে হাইড্রোজেনের জারণ বিভব বিজারণ বিভব দুইটারই মান হচ্ছে 0। তারপরে দেখো কপারের বিজারণ বিভব এর মান হচ্ছে +0.34। নীল কালি দিয়ে যে চারটা দাগায় দিছি এই চারটা মান একটু মুখস্থ রাখতে হবে, পরীক্ষায় আসতে পারে। খুব সহজ, দেখো হাইড্রোজেনের জারণ বা বিজারণ বিভব এর মান হচ্ছে 0, এমনিতেই পারো। জিঙ্কের বিজারণ বিভবের মান হচ্ছে -0.76 ভোল্টেজ, কপারের হচ্ছে +0.34 ভোল্টেজ। এই দুই তিনটা মান একটু পরীক্ষায় মুখস্থ রাখো, ঠিক আছে? এগুলা কিছুই লাগবে না, এগুলা জেনে রাখো, এই হাবিজাবি জীবনও আসবে না। ওকে, তাহলে এগুলো আমরা পারবো। হ্যাঁ, আচ্ছা মরিচার সংকেতটা একটু দেখতে পারো। Fe2O3 × 3H2, এটা হচ্ছে মরিচার সংকেত। ওই যে লোহার উপরে মরিচা পড়ে না, তাহলে সেই মরিচার সংকেতটা পরীক্ষায় আসতে পারে। তাহলে ফেরিক অক্সাইড × 3 অণু পানি, অর্থাৎ Fe2O3 × 3H2O, এটা হচ্ছে মরিচার সংকেত। বা এটাকে এইভাবেও লেখা যায়, দেখো FeOH3, ঠিক আছে, সামনে একটা 2 দেওয়া যায়, এভাবেও মরিচা লেখা হয়। দেখো Fe2, দেখো O3, ঠিক আছে, এইভাবে লেখা যায় আর কি চাইলে, বুঝছো? তাহলে মরিচার সংকেতকে দুইভাবে লেখা যায়, Fe2O3 × 3H2O, অথবা তোমার এইভাবে লেখা যায় 2FeOH3। এটা হচ্ছে মরিচার সংকেত, একটু পরীক্ষা আসতে পারে। আচ্ছা, এখন আসো একটা সংজ্ঞা আসে গ্যালভানাইজিং জিনিসটা কি? পরীক্ষায় মাঝে মাঝে হচ্ছে সংজ্ঞা আসতে পারে বা বেসিক হিসেবে আসতে পারে। এখান থেকে বাকি লাইনগুলো একটু রিডিং দিতে পারো, এগুলো অলরেডি আমরা পড়ায় ফেলছি। ড্যানিয়েল কোষ বা গ্যালভানিক কোষ ওই একই জিনিস। ড্যানিয়েল কোষ বা গ্যালভানিক কোষে দেখো এই যে জিঙ্কগুলো হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে, আর এখানে কপার হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করে। এগুলো পড়ায় ফেলছি, ঠিক আছে, এগুলো সব আমরা পড়ায় ফেলছি, এগুলো একই জিনিস। কিন্তু এখানে একটা জিনিস একটু ইম্পর্টেন্ট, গ্যালভানাইজিং কি? গ্যালভানাইজিং হচ্ছে, আচ্ছা বলো তো, একটা লোহার উপর কেন মরিচা পড়ে? তোমরা কি জানো? লোহার উপর মরিচা পড়ে তখনই যখন সেই লোহাটা হচ্ছে বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের সংস্পর্শে আসে। তার মানে একটা লোহা যখন হচ্ছে বাতাসের জলীয় বাষ্প এবং অক্সিজেনের সংস্পর্শে আসে, তখন লোহাটা তাদের সাথে বিক্রিয়া করে লোহার মধ্যে হচ্ছে মরিচা পড়ে। তাহলে আমি যদি লোহার উপরে জিঙ্ক ধাতুর যদি একটা প্রলেপ দিয়ে দিতে পারি, যে আমি লোহার তৈরি কোনো জিনিসপত্রের উপরে যদি আমি জিঙ্ক ধাতুর একটা প্রলেপ দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু সেই লোহাটা কিন্তু আর সরাসরি কিন্তু বাতাসের জলীয় বাষ্প বা অক্সিজেনের সংস্পর্শে আসবে না।
আর অক্সিজেনের সংস্পর্শে বা জলীয় বাষ্পের সংস্পর্শে না আসলে সে বিক্রিয়াও করবে না, ফলে লোহার উপরে কিন্তু আর মরিচা পড়বে না। তাহলে এই কাজটাই করা হয়, সে তাহলে লোহার উপরে জিঙ্ক ধাতুর হচ্ছে একটা প্রলেপ দিয়ে দেওয়া হয়, এতে করে হচ্ছে লোহার টুকরাটা সরাসরি এখন আর বাতাসের জলীয় বাষ্প বা অক্সিজেনের সংস্পর্শে না আসার কারণে মরিচা পড়ে না। তাহলে এই যে লোহার উপর মরিচা পড়া রোধ করার জন্য এর উপরে জিঙ্ক ধাতুর যে প্রলেপ দেওয়া হয়, এই প্রসেসটাকেই বলা হয় গ্যালভানাইজিং। দেখছো, তাহলে লোহার উপর মরিচা পড়া রোধ করতে অধিক সক্রিয় জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়াটাকেই বলা হয় গ্যালভানাইজিং। পরীক্ষায় আসতে পারে যে তাহলে লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াটাকে কি বলা হয়? গ্যালভানাইজিং বলা হয়। খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, এটা 5 স্টার মেডিকেলে আসতে পারে। ঠিক আছে, এগুলো আসছেও, আগের পরীক্ষাতেও আসছে এগুলা। এবার আসে হচ্ছে ড্যানিয়েল কোষ। ড্যানিয়েল কোষে হচ্ছে তোমার প্রশ্নে বলেই দিছে জিঙ্ক দণ্ড বিজারক রূপে কেন কাজ করে। খুবই ইজি, এটা কি পড়ার কোনো দরকার আছে? পড়ানোর দরকার আছে? দেখো তো, নিজেরাই পারবা না যে ড্যানিয়েল কোষে হচ্ছে কেন জিঙ্ক দণ্ড হচ্ছে বিজারক রূপে কাজ করে, নিজেই বুঝতে পারতেছো। দেখো, ড্যানিয়েল কোষে ওই যে গ্যালভানিক কোষের মতোই দুইটা দণ্ড আছে, একটা হচ্ছে জিঙ্ক দণ্ড আর একটা হচ্ছে কপার দণ্ড। তাহলে তুমি নিজেই বলো, ধাতুর সক্রিয়তা সিরিজ অনুযায়ী জিঙ্কের অবস্থান কিন্তু মাঝামাঝি, হাইড্রোজেনের উপরে এবং মাঝামাঝি, আর কপারের অবস্থান হচ্ছে হাইড্রোজেনের নিচে। তাহলে ধাতুর সক্রিয়তা সিরিজ অনুযায়ী জিঙ্কের পজিশন হচ্ছে উপরের দিকে, তাহলে যার পজিশন উপরের দিকে তার সক্রিয়তা বেশি। তাহলে জিঙ্কের সক্রিয়তা বেশি মানে কি? ধাতুর সক্রিয়তা বেশি মানে হচ্ছে সেই ধাতুটা বেশি বেশি কি করবে? ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়ে বেশি বেশি বিক্রিয়া করবে। এটাই হচ্ছে ধাতুর সক্রিয়তা। তাহলে এখানে জিঙ্কের সক্রিয়তা বেশি হওয়ার কারণে জিঙ্ক কি করবে? ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি, মানে সে বেশি বেশি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে থাকতে চাবে। আর যেহেতু সে বেশি বেশি ইলেকট্রন ত্যাগ করবে, তার মানে এখানে জিঙ্ক কি হবে? জারিত হবে। আর যার জারণ হয় সে কি? বিজারক। এই জন্য ড্যানিয়েল কোষে জিঙ্ক দণ্ডটা হচ্ছে বিজারক হিসেবে কাজ করে। বুঝতেই পারতেছো, আগের বেসিক। তাহলে এগুলা হচ্ছে একটু দেখবা, এগুলা অত আসে না, এগুলা কিছুই আসবে না। এগুলা হচ্ছে এইচএসসিতে আসতে পারে, আমাদের ওয়ান শট ক্লাসে এগুলা সুন্দর করে পড়াইছিলাম, এইচএসসিতে আসতে পারে। মেডিকেলে কখনোই আসবে না, এগুলা ম্যাথ আর কি, বড় বড় ম্যাথ, এগুলো কখনোই মেডিকেলে আসবে না। সো বেঁচে গেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা একটা কাজ করি, আজকে তাহলে আমরা এইটুকু পর্যন্ত হচ্ছে পড়ে রাখি। ঠিক আছে, আজকে এইটুকু পর্যন্ত পড়ি। আমরা হচ্ছে পরের ক্লাস, আমরা তো 3টা ক্লাসে শেষ করব। লাস্ট ক্লাস যেটা এইচএসসির আগে পরশুদিন, সেখানে হচ্ছে আমরা গিবসের মুক্ত শক্তির এই সিস্টেমটা থেকে আমরা হচ্ছে শুরু করব। এরপরে বেশি পড়া নেই, আজকে যা পড়াইছে এগুলো বুঝানোর জিনিসটা বেশি ছিল। ঠিক আছে, এরপরে গিবসের মুক্ত শক্তির এই জিনিসগুলো পড়ায় আমরা সরাসরি হচ্ছে তোমার ইসে চলে যাব, আমরা সরাসরি হচ্ছে তোমার কি বলে অ্যাসিড ব্যাটারি নার্নস্টের সমীকরণে চলে যাব না। এগুলো অত বোঝানোর কিছু নাই, মেডিকেলের জন্য নার্নস্টের সমীকরণ ইজি, এখান থেকে তো আর ম্যাথ আসবে না। এইচএসসির জন্য এগুলো একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি তোমাদেরকে এইচএসসি তো ওয়ান শট নিছি এই চ্যাপ্টারের উপরে, ক্লাসগুলো দেখবে ইনশাআল্লাহ, ওইটা দেখলে আবার বেসিক সহ এইচএসসির জন্য তোমাদের সব কিছু কাভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। তাহলে তোমাদের সবার সাথে হচ্ছে তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে, আজকে এইটুকুই পড়ো। হ্যাঁ, তাহলে আমরা আরেকটা ক্লাস বলছি তো 3 ক্লাসে শেষ করব। ঠিক আছে, এই চ্যাপ্টারটা তো শেষ হয়ে গেলে আমাদের কিন্তু কেমিস্ট্রির 4টা চ্যাপ্টার হয়ে যাবে। আর কেমিস্ট্রির জৈব রসায়ন যেটা, সেটা একবারে মনে করো যে আমি ফুল ডিটেলসে হচ্ছে তোমার সুন্দর করে পড়ায় রাখছি। আমি সবসময় বলি যে জৈব রসায়নের যে 7টা ক্লাস আছে, সাথে তোমার 2টা ক্লাসে হচ্ছে হাজারি স্যারের বইয়ের অনুশীলনের প্রশ্নও সুন্দর করে সলভ করে দিছি। ওই 9টা ক্লাস যদি কেউ দেখে, ওর মেডিকেল অ্যাডমিশনের কিচ্ছু লাগবে না এর বাইরে, এবং এটা মেডিকেল অ্যাডমিশনের মতো করেই পড়ানো হয়েছে। সো ওই 9টা ক্লাস আমি সবসময় বলি যে তোমরা চাইলে এটা রেকর্ড দেখতে পারো। রেকর্ড দেখলে কি হবে? ওই ক্লাসগুলো দেখলে এইচএসসির আগে তোমাদের জৈব রসায়নের বেসিকও কাভার হয়ে যাবে, এইচএসসিতে উপকার করবে। আর ওই 9টা ক্লাস রেকর্ড দেখলে তোমরা ধরো হচ্ছে মেডিকেলের প্রিপারেশন আগায় থাকলো, তাহলে জৈব রসায়নটা তাহলে এখনই কিন্তু তোমরা সেই ক্লাসগুলো দেখে প্রিপারেশন নিয়ে রাখলে আগায় যাবা। আমরা তো মোটামুটি সবই লাইভে পড়াবো, কিন্তু আমার মনে হয় যে মাঝে মাঝে 1-2টা চ্যাপ্টার আমরা এত ডিটেলসে পড়াইছি, যে থেকে বেশি ডিটেলসে আসলে আমাদের পক্ষে পড়ানো সম্ভব না। সো ওই রেকর্ড ক্লাস যদি দেখো, তাহলে জৈব রসায়ন কিন্তু তোমাদের অনেক আগেই শেষ হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আর জৈব রসায়নকে একেবারে শেষের দিকে আমাকে লাইভ নিয়ে তাড়াহুড়া করে পড়ানোর কোনো দরকার নাই। তাহলে কি বুঝতে পারতেছো? ওইটা আমরা লিঙ্ক দিয়ে দিব না, গ্রুপের মধ্যে সাজা দিব না। জৈব রসায়নটা তাহলে দেখো, তাহলে কেমিস্ট্রির 4টা চ্যাপ্টার এটা শেষ করে ফেলতে পারলে, সাথে যদি জৈব রসায়নটা এইভাবে পড়ে ফেলো, তাহলে কিন্তু কেমিস্ট্রির মেইন 5টা চ্যাপ্টারই শেষ। তো মেইন 5টা চ্যাপ্টার শেষ হইলে পরে বাকি থাকে মাত্র 2টা, যেটা এইচএসসির পরে আরামসে শেষ করে দেওয়া যাবে। সো কেমিস্ট্রি মোটামুটি ধরতে পারো যে আমাদের 70% আসলে সিলেবাস শেষ হয়ে গেছে। কারণ কেমিস্ট্রির বাকি 5টা চ্যাপ্টারের মধ্যে একটা হচ্ছে কর্মমুখী রসায়ন, একটা হয়েছে অর্থনৈতিক রসায়ন, একটা হয়েছে তোমার ল্যাবরেটরি ব্যবহার প্রণালী। 5টার মধ্যে 3টাই হচ্ছে এটা।
আর বাকি দুইটার মধ্যে একটা মনে হয় তোমার দুইটা হচ্ছে একটু বড় বড়, ঠিক আছে? ওই দুইটা একটু পড়াইলে বাকি তিনটা হচ্ছে আমরা দ্রুত দিলে কেমিস্ট্রি শেষ হয়ে যাবে, কেমিস্ট্রি নিয়ে চিন্তা নাই। তাহলে বায়োলজি আর ফিজিক্সের উপর আমরা মনোযোগ দিতে পারবো বেশি বেশি, ঠিক আছে? আর আগে হচ্ছে শর্টের বাইরেরগুলো আগে পড়াবো, তাহলে আমার মনে হয় বেশি বেটার হবে, ঠিক আছে? বাট কেমিস্ট্রির ক্ষেত্রে উল্টা, কেমিস্ট্রিতে আমরা শর্টেরগুলো আগে পড়াবো, কারণ কেমিস্ট্রি শর্টের চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্টও, ঠিক আছে? শর্টের বাইরে এখন ল্যাবরেটরির ব্যবহার প্রণালী, নিশ্চয়ই আমি পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন আছে, ওটা তো মনে হয় পড়াইছি, তাই না? আচ্ছা, দেখতে হবে। ওইটা বাদ দিয়ে নিশ্চয়ই আমি আগে ফার্স্টে ল্যাবরেটরি ব্যবহার প্রণালী কেমিস্ট্রিতে পড়াবো না, তাই না? ব্যাপারগুলো এরকম, ঠিক আছে? তাহলে ভালো থাকো সবাই, ইনশাল্লাহ। তাহলে পরের ক্লাসে হচ্ছে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।